আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ক্যাম এক্সটেন ফাইনাল অরবিটের ওয়ার্ম আপ ক্লাস 3 তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ওয়ার্ম আপ ক্লাস 3 করব, ঠিক আছে? ওয়ার্ম আপ ক্লাস 3 তে সবাইকে আমরা অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে মীর সাব্বির, আসসালামু আলাইকুম জানাইছো, সামিয়া ফাইরোজ, আশরাফুল, শুভ, আব্দুর রৌফ, মুনতাহা, যারা আসো আমি প্রত্যেককে চিনতে পারতেছি কারণ প্রত্যেকে রেগুলার ক্লাসে অ্যাটেন্টিভ আসো। সো প্রত্যেককে আমি জানাচ্ছি ওয়েলকাম এবং প্রত্যেকের সালামের বিনিময়ে আমি জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। এবং যারা যারা ক্লাসে এখন জয়েন করছো কিন্তু কমেন্ট করো নাই, তারা একটু কমেন্ট করে ভাইয়াকে জানাই দাও সব কিছু ওকে আছে কিনা। সো ইনশাল্লাহ আমাদের যেই ক্লাসগুলো আমরা করতেছি সেগুলো থেকে আমরা সর্বোচ্চ আউটপুট নিয়ে আসতে পারবো, ঠিক আছে? তো তোমরা একটু জানাও যে সব কিছু ওকে আছে কিনা, আমাদের সাউন্ড প্লাস ভিডিও সব কিছু তোমরা দেখতে পারতেছো কিনা। যদি দেখতে কোনো ঝামেলা হয়, সাউন্ডে কোনো ইস্যু হয়, আমাদেরকে এখনই জানো, আমরা সেটা সলভ করি। আমাদের ক্লাস কিন্তু এখনই স্টার্ট হয়ে যাবে। সো এক ক্লাসেই কেমিস্ট্রির সকল গ্রাফ সমাধান। আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্ট অর্থাৎ C1 কেমিস্ট্রি ফার্স্ট পার্টের সকল গ্রাফগুলো গত ক্লাসে দেখে নিছি। আজকে আমরা কেমিস্ট্রির সেকেন্ড পার্টের যে গ্রাফগুলো আমাদের আছে খুব অল্প টাইমের মধ্যে আমরা কিন্তু এটা দেখে ফেলবো। এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে স্পেসিফিক তোমরা আজকে কমেন্টে জানাও, আমি সেগুলো একটু দেখাই দেওয়ার ট্রাই করবো, কারণ গ্রাফগুলো আমাদের বেশি না, গ্রাফগুলো হয়তো খুব অল্প টাইমে কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সাফওয়ান জানাইছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মীর সাব্বির সব ঠিকঠাক? ওকে ভাইয়া, তাহলে আমরা ক্লাসটা এখনই স্টার্ট করব। সো ক্লাস স্টার্ট করার আগে তোমাদের যা যা প্রবলেমগুলো একটু ভাইয়ের সাথে শেয়ার করো। কেমিস্ট্রি রিলেটেড কোনো ইস্যু থাকলে সিএম ভাইয়া আসি, কোনো সমস্যা নাই তোমার। এসএসসি কেমিস্ট্রিতে আমরা বাকিরা চিন্তা করে আমরা টেনে টুনে 80 পাবো, আমরা চিন্তা করবো না 90 আগে ধরবো, 95, তারপর আমাদের হচ্ছে 95 রেঞ্জে যাওয়ার একটা চিন্তা ভাবনা আমরা করবো, ঠিক আছে? তো বাকিদের সাথে এটা তোমরা শেয়ার করে ফেলো যাতে তোমার বন্ধুটাও যাতে কেমিস্ট্রিতে অন্তত যে প্যারাটা আমরা খাচ্ছি সেখান থেকে মুক্ত হইতে পারে, ঠিক আছে? তো চলো আমরা তাহলে একটা কাজ করে ফেলি সবাই। দেখো তোমার কমেন্ট বক্সে কমেন্ট লেখার জায়গা আছে, তো তুমি তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর তোমার লাইভটা একটু শেয়ার করে দাও, লাইভটা একটু শেয়ার করে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও জয়েন করতে পারে। ভাইয়া আমি তো 26, আমি তাহলে না করি ক্লাস? কেন করবা না ভাইয়া? 26 তো কি হয়েছে, আমি তো প্রত্যেকটা 26-এর জন্য এবং 25-এর যাদের বেসিক ক্লিয়ার না তাদের জন্য তো 3-5টা ওয়ার্ম আপ ক্লাস নিচ্ছি। প্রথম ক্লাসে আমরা ফর্মুলা সবগুলো শিখছি। দেখো ফার্স্ট ক্লাসে আমরা কিন্তু ফর্মুলা শিখে ফেলছি, কেমিস্ট্রির সবগুলো ফর্মুলা শিখে ফেলছি, যেগুলো আর কি খুবই বেশি ইম্পর্টেন্ট। কিছু কিছু রেয়ার ফর্মুলা আছে যেগুলো আমরা অ্যাডমিশনে শিখি, ওগুলো আমি ফাঁকা রাখছি, আমি পরে আস্তে আস্তে দেখবো। তারপরে আমরা সেকেন্ড ক্লাসে গ্রাফ রিলেটেড ফার্স্ট পার্টের সব দেখছি। এখন আমরা গ্রাফের আরেকটা ক্লাস করছি সেকেন্ড পার্টের উপর। তো তোমার যদি কোনো বেসিকে প্রবলেম থাকে এগুলোর মাধ্যমে তো কাভার হয়ে যাচ্ছে, তাই না? এবং আনুষঙ্গিক এমসিকিউ যেই টেকনিকগুলো সেগুলো কিন্তু আমি দেখাই দিচ্ছি। সো তোমাদের জন্য আরো ভালো হবে ক্লাসগুলা, ভালো মতন দেখো। ক্লাস দেখি না এটা না বলে ক্লাস দেখার মতো দেখো এবং নোট নাও, ঠিক আছে? ওকে, সো শুভ মেনশন দেওয়া শুরু করছো, থ্যাংক ইউ ভাইয়া, সবাই একটু মেনশন করে দাও। মাগফিরাত হাসান, লিয়ান সব ক্লিয়ার আছে ভাইয়া, সরি লিনেন। সো দেখো ভাইয়া আজকে তুমি জয়েন হয়েছো না কোর্সে এবং আজকে তুমি ক্লাসে চলে আসছো। সো তোমার ডেডিকেশন লেভেল ভাইয়ের ভালো লাগছে। ইনশাল্লাহ তুমি কিন্তু ভালোভাবে শেষ পর্যন্ত লেগে থাকো, সেটা একটা সাফল্যের আশায় থাকলাম। আমরা দেখো কেমিস্ট্রির ওয়ার্ম আপ ক্লাস 2টা করে ফেলছি, আজকে 3 নাম্বার ক্লাস। এই যে ক্লাসগুলো হচ্ছে সবই কিন্তু আমাদের একটা স্পেশাল কোর্স কেমএক্স10, অর্থাৎ কেমিস্ট্রি মাত্র 10 দিনে শেষ করা হবে। তো তোমাদের একটা ইস্যু ছিল 10 দিনে শেষ করতে পারবো কি পারবো না। সো তোমাদের ইস্যুটাকে আরো ভালোভাবে আমি সমাধান করার জন্য আমাদের রুটিন ওয়াইজ যেই 10 দিনের ক্লাস আছে তার আগে 5 দিন গ্যাপ ছিল, সেই 5 দিন আমরা হচ্ছে 5টা ওয়ার্ম আপ ক্লাস করে আমাদের কিন্তু সবগুলো প্রবলেম সলভ করে ফেলবো, ঠিক আছে? তো দেখো আমাদের রুটিনে 10 তারিখ থেকে ক্লাসটা শুরু হচ্ছে এবং 19 তারিখে যে শেষ হচ্ছে। দেখো কেমিস্ট্রিতে তোমাদের প্রবলেমটা কি হয়, তুমি প্রচুর কনসেপ্ট পড়ো, প্রচুর থিওরি পড়ো, হাজারিন আক্তারের বই পড়ে পড়ে মাথার চুল উড়াই ফেলো, কিন্তু দিন শেষে তুমি হচ্ছে যখন আমার এক্সামে আসে সিকিউ এবং এমসিকিউ সেটা সলভ করতে পারো না। লাভটা কি? সো আমার এই ক্লাসগুলোতে মূলত তোমাকে বেশি গুরুত্ব দেওয়া হবে এই ক্লাসগুলোর সিকিউ এবং এমসিকিউ সলভিং। সিকিউ এবং এমসিকিউ বিগত বছরে ধরবো, কনসেপ্ট ক্লিয়ার করবো, সামনে আগাবো। সিকিউ এবং এমসিকিউ উদ্দীপক থেকে কিভাবে ধরা যায়, কোনটা কোন মৌল, অর্গানিকের কম্বিনেশন কি, সবই কিন্তু এখানে দেখানো হবে। সো এই কোর্সটা আমি কিন্তু হাইলি রেকমেন্ড করব। এখন যারা 26 ব্যাচ এখনো ডাউট, আমার ধরো খুবই খারাপ অবস্থা, তাদেরকে আমি বলবো যে ভাইয়া তোমরা এই কোর্স যদি এখনো ডাউট হয় তোমরা একটা কাজ করো, সিডাব্লিউ কেমিস্ট্রি বস নিয়ে নাও। সিডাব্লিউ কেমিস্ট্রি বস কোর্সে কি হয়েছে, সিডাব্লিউ কেমিস্ট্রি বস কোর্সে আমাদের প্রচুর কম্প্যাক্ট ভাবে ক্লাসটা দেওয়া হয়েছে এবং তোমার কনসেপ্টটাও ওখানে কিন্তু ভালোভাবে তোমার দেখানো হবে, কারণ একটু ভেঙে ভেঙে পড়ানো হয়েছে। এবং সিডাব্লিউ কেমিস্ট্রি বসের সাথে আমার যে ক্যাম এক্স10, এটা কিন্তু ক্যাম এক্স10 ফাইনাল অরবিট যে কোর্সটা
এটা কিন্তু ফ্রি, ক্যামেক্স10 টোটালি ফ্রি। তাহলে সিডব্লিউ কেমিস্ট্রি পথ যারা নিবে তাদের জন্য একটি স্পেশাল অফার, ক্যামেক্স10 ফ্রি, ঠিক আছে? সো এই অফার কিন্তু মিস করো না, কারণ দেখো একটা কোর্সে তুমি 2টা কোর্স অ্যাট এ টাইম পেয়ে যাচ্ছ। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এবং যারা ক্যামেক্স10 নিছো, হয়তো কেমিস্ট্রি বসে শিফট হতে যাচ্ছ, তাদের ক্ষেত্রে স্পেশাল অফার আছে, তারা পেজে আমাকে নক দেবো, আমাকে জানাও, ঠিক আছে? ওকে, সো এই তো মাগফিরাত লিনেন বলছি ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ তোমার মধ্যে ডেডিকেশনটা আছে, তুমি এখন শেষ পর্যন্ত পরিশ্রমটা করে যাও। সবাই একটু মেনশন দাও, জাহিদ ভাইয়া মেনশন করছো। আমরা আজকে বেশি সময় ক্লাস আমাদের লাগবে না, সেকেন্ড পার্টের গ্রাফগুলো খুব বেশি না, পরিবেশ রসায়নে কিছু গ্রাফ আছে, পরিমাণগত রসায়নে কিছু গ্রাফ আছে, এবং মজার ব্যাপার হচ্ছে সেকেন্ড পার্টে যে গ্রাফগুলো আছে তুমি এগুলোকে ইগনোর করতে পারবে না, এগুলো এক্সামে মাস্ট আসবে, তোমার সিকিউ এর মধ্যে থাকে, এমসিকিউ এর মধ্যে থাকে। সো আমরা গ্রাফ না বোঝার কারণে একটা সিকিউ ধরেই বাদ দিয়ে দিই, কোশ্চিন করি না, মানে কোশ্চিনটাকে সলভ করি না। সো আমরা আজকে সেই জিনিসটাই দেখবো। আমাদের সেকেন্ড পার্টে যেই কয়টা আমি গ্রাফ দেখাবো একটাও ছাড়তে পারবা না তুমি। ধরো ফার্স্ট পার্টের কিছু গ্রাফ আছে অনেক কমপ্লেক্স কোশ্চিন করলে আসতে পারে, সেকেন্ড পার্টের তোমার ইজি কোশ্চিন করলে ওই গ্রাফগুলো থেকে মাস্ট কোশ্চিন আসবে। সো আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত থাকার ট্রাই করবা, ঠিক আছে ভাইয়া? আপনি কি? হ্যাঁ আসি ভাইয়া, হালকেনস্টাইনে অবশ্যই আসি, কেমিস্ট্রি ওয়ালাতেও আসি, সব জায়গায় ভাইয়াকে পেয়ে যাবা, কোনো অসুবিধা নাই। ওকে, তোমাদের জন্য সুখবরও আছে, তোমরা পেজে চোখ রাখো, সমস্যা নাই। তরিমালা আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আশা করি তোমরা অনেক ভালো আছো। হচ্ছে আমাদের যে কেমিক্স10 প্লাস হচ্ছে আমাদের আনুষঙ্গিক আমাদের যে কেমিস্ট্রি বস কোর্সগুলো আছে, এইগুলো সম্পর্কে যদি তোমাদের কোনো বিস্তারিত জানার দরকার হয় পেজে নক দিবা। পেজে কিন্তু একটা স্পেশাল ফিচার অ্যাড করা হয়েছে তোমাদের জন্য কিন্তু আমাদের হটলাইন নাম্বার আছে। দেখো আমাদের হটলাইন নাম্বারে তোমরা কিন্তু কল করে ফেলতে পারো, এই যে 01313 880 812, এই নাম্বারে তুমি যদি কল করো তোমাকে কিন্তু বিস্তারিত সকল কিছু বুঝাই দেওয়া হবে। সো তোমরা এই নাম্বারে কল করে নিজেদেরকে যে ডাউটটা আছে সেই ডাউট থেকে কিন্তু বের হয়ে আসতে পারো। শুভ্র, আচ্ছা ভাই, ওকে শুভ্রকে আমি নতুন দেখতেছি। শুভ্র, তোমার নাম আমার আসলে নতুন আসলো, হয়তো কেমিস্ট্রি ওয়ালায় নতুন ক্লাস করতেছো, থ্যাংক ইউ, তোমার হচ্ছে ওয়েলকাম জানাচ্ছি তোমাকে লাইভে। আজকে ক্লাসটা শেষ পর্যন্ত থাকার ট্রাই করবা। তুমি কোন ব্যাচ একটু ভাইকে কমেন্টে জানাই দিও, ঠিক আছে? এইচএসসি 25 নাকি 26 নাকি আপকামিং 27? তোমাদের কিছু বলছিলাম, তোমাদের কেমিস্ট্রি রিলেটেড প্রবলেমগুলো একটু ভাইকে শেয়ার করতে, তোমরা তো একটা কমেন্টও করলা না, এত কিপটা হইলে তো হবে না দিন দিন। সামিয়া ফাইরোজ লাস্ট প্রথমে একটা আসসালামু আলাইকুম দিয়ে বসে আছো, কোনো কমেন্ট নাই। মুনতাহা, তোমারও কোনো সমস্যা নাই, তার মানে সাফওয়ানের কোনো প্রবলেম নাই। 26 সবই পারো, তোমার কেমিস্ট্রিতে কোনো প্রবলেম নাই। ওকে, ঠিক আছে। তোমাদের শুভ্র আসছো যে, সে হচ্ছে জানাও তোমার কেমিস্ট্রিতে কি প্রবলেম ফেস করতেছো। ভাইয়া আজকে একটা সুযোগ দিছিলাম যে আমার এই ক্লাসটা হওয়ার পরে আমি কিছু কেমিস্ট্রি রিলেটেড প্রবলেম, যেই কয়টা সমস্যা সমাধান করে আমি টাইম পাই, আমি সলভ করে দিব। সো এই সুযোগটা তোমরা নিতে পারলা না। যাই হোক, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। তানভীর আহমেদ আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি এইচএসসি 26? হ্যাঁ, 26 ব্যাচ করতে পারবা, কোনো ইস্যু নাই। 26 ব্যাচ করতে পারবা, 25 ব্যাচ করতে পারবা, ইভেন তুমি যদি 27 ব্যাচটা ধরে নিয়ে আসো ক্লাসে, আমি তাও বুঝাই দিব। সো ইনশাল্লাহ সবাই করতে পারবা সিয়াম ভাইয়ের ক্লাস। ইভেন 24 ব্যাচ, এটা অ্যাডমিশনের ক্যান্ডিডেট আছে, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। সবাই করো, সবাই ভালোভাবে বুঝতে পারবা। ওকে, আচ্ছা, এইচএসসি 25 ব্যাচ, ঠিক আছে ভাইয়া, তুমি লাস্ট মোমেন্টে সেরা প্রস্তুতির জন্য তোমার হচ্ছে পড়ালেখার ফ্লোটাকে ঠিক রাখো, মোবাইল অ্যাডিকশন এগুলো একটু থেকে বের হয়ে আসো, ইনশাল্লাহ তাহলে তুমি হচ্ছে ভালো করতে পারবা, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে। অর্গানিকে প্রবলেম আর কেপিকেসি রিলেটেড সমস্যা নাই, সব কিছুই সলভ হয়ে যাবে, সব কিছু সলিউশন এখানে দেওয়া আছে। সো তুমি ট্রাই করতে পারো এটা। সো ঠিক আছে ভাইয়া, সবাই লাস্টের বারের মতো আরেকবার বলবো, সবাই একটু ক্লাসটা শেয়ার করো আর তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দাও। 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। সবাই খাতা কলম গুছাই নাও, সবাই একটু এনার্জেটিক ফিল করো। ইনশাল্লাহ আমরা হচ্ছে আজকে কেমিস্ট্রির সেকেন্ড পার্টে যাবতীয় যা গ্রাফ আছে সবগুলো দেখে ফেলবো, ঠিক আছে? শর্ট সিলেবাসের ভেতরে দেখাচ্ছি, এখন ফুল সিলেবাসের ভেতরটা আমরা কোর্সের ভেতরে আমাদের বাকি অংশটা কভার করে দিব। কারণ তোমরা যারা কোর্স কিনতেছো তারা বলবা যে ভাইয়া আমরা কোর্স কিনলাম কিন্তু আপনি ফ্রিতে যদি সব করাই দেন তাহলে আমাদের সাথে ইনজাস্টিস হইলো। তারপরেও সিয়াম ভাইয়া জিনিসটা কি, সিয়াম ভাইয়া যখন স্টুডেন্ট একটা প্রবলেম বলে, সেই প্রবলেমটা যতক্ষণ না আমি মানে সলভ করি, আমাদের ঘুরতে থাকে এই পোলার এই প্রবলেম আছে, এইটা যদি এক্সামে আসে ও যদি না পারে তাহলে আমার নামে একটা বদদোয়া করে বসবে। সো এই জন্য জিনিসটা কি হয় তোমাদের কাছে আমরা দায়বদ্ধ, এমন না দায়বদ্ধ, আমরা যদি এভাবে চিন্তা করি আচ্ছা কি হবে, আমার কিছুই হবে না, জিনিসটা এরকম না। আমরা স্টুডেন্টরা অনেক আপন মনে করি, আমাদের লাইফের যেই সময়টা আমরা ল্যাব ভার্সিটি বাদে বাকি টাইমটা
টোটালি ভাইয়া তোমাদের প্রতি ডেডিকেটেড, ঠিক আছে? আশা থেকে শুরু করে একদম কন্টেন্ট রেডি থেকে শুরু করে সবকিছু যদি নিজ হাতে করা লাগে, তো তোমাদের প্রতি আমরা অনেক বেশি পরিশ্রম করি, কিন্তু দিন শেষে বিনিময়ে আমরা হচ্ছে সেই রকম তোমাদের প্রতি, তোমাদের থেকে যে রেসপেক্ট, সেই রেসপেক্টটা মাঝে মাঝে পাই না। তোমরা করো কি, এক স্যারের সাথে আরেক স্যারের কম্পারিজন করো, এটা করো, টক্সিক পরিবেশ ক্রিয়েট করে ফেলো। তো এই জিনিসটা থেকে আমরা সবাই বের হয়ে আসবো। প্রতিটা টিচারই চেষ্টা করে হচ্ছে সুন্দরভাবে পড়ানোর, তোমাকে সুন্দরভাবে এক্সপ্লেন করার, তোমাকে সুন্দরভাবে জিনিসটা উপলব্ধি করানোর। কিন্তু হয়তো কারোরটা তুমি ভালো বুঝো, কারোরটা তুমি ভালো বুঝো না। হয়তো আমার পড়াটা যে ভালো বুঝে, আরেকজনের পড়াটা আরেকজন আমার পড়াটা বুঝে না, ঠিক আছে? এরকম হইতেই পারি, স্টুডেন্ট টাইপের উপর ভ্যারি করে। কিন্তু এই পর্যন্ত আমার একটা ব্লেসিং হচ্ছে, আমি যতজনের কাছ থেকেই মোটামুটি আমি রিভিউ নিছি, আমার পড়াটা মোটামুটি সবাই বুঝতে পারে। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার একটা ব্লেসিং, মাশাল্লাহ। এটা হচ্ছে কারণ কি, দেখো এই জিনিসটা করার কারণ হচ্ছে যে আমি স্টুডেন্টদের সাইকোলজি অনুযায়ী পড়াই, নিজের জ্ঞান জাহির করতে পড়াই না। এই জিনিসটা তোমাদের মধ্যে আমাকে একটু হয়তো আলাদাভাবে রিপ্রেজেন্ট করছে। সো তোমাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আসলে, ঠিক আছে? বাকিদের ভাইয়াদের অনেক ঝামেলা থাকে, কথা শুনে না, এটা শুনে না, ওটা শুনে না, কিন্তু সিয়াম ভাই একটা কথা বললে তোমরা অনেক ভালোভাবে সেটা দেখো, রেসপেক্ট করো, এবং তোমরা ভাইয়া বলতে পাগল। আমরা রিসেন্টলি মিম পোস্টও শেয়ার করছিলাম, আমাদের হচ্ছে মিম পোস্টের একটা কন্টেস্ট ছাড়ছিলাম, তাই না? আমরা হচ্ছে ঈদের আগে। সো তোমরা যে ভালোবাসাটা দেখাইছো, আমি আসলে আবেগ আপ্লুত, ঠিক আছে? তো সেই জন্য তোমাদের আমি বেশ কিছু জিনিস ফ্রি দিব, 25-এর আমি বেশ কিছু জিনিস আমি এক্সামের আগে ফ্রি দিব। তো তোমাদের কাজ হচ্ছে আদায় করে নেওয়া। তোমরা তো তোমরা জানাও না যে ভাইয়াকে এইটা প্রবলেম, ওইটা প্রবলেম। আমি আজকে একটা সুবর্ণ সুযোগ দিছি, তোমার কোন টপিকে প্রবলেম জানাচ্ছ না, তো সো জানাইতে হবে, ঠিক আছে? সো এই হচ্ছে কথাবার্তাগুলো ছিল। আমরা ক্লাসটা শুরু করি তাহলে। শর্মিলা বলতেছো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা তোমার? তানভীর বলতেছো পিএইচ করাই দিলে ভালো হয়। ওকে, ঠিক আছে, আমি আপনাকে দেখেছি হয়তো কুষ্টিয়াতে। আচ্ছা, হয়তো দেখতে পারো, জানায়ও কোথায় দেখছো। কুষ্টিয়াতে তো ঈদের গিয়েছিলাম, তো কুষ্টিয়াতে হয়তো দেখতেই পারো, জানায়ও কোথায় দেখছো, মানে কোন জায়গাটায়, স্পেসিফিক জায়গার নামটা বলো, তাহলে ভাইয়া হয়তো বুঝতে পারবো যে আমি কোন কাজে ওখানে গিয়েছিলাম। আচ্ছা, সো ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। ক্লাস শুরু করার আগে আমরা যেটা করবো, আমরা গতদিন যেগুলো শিখছি সেই ক্লাসটা হালকা একটু রিক্যাপ করে নিব, ঠিক আছে? আমরা হালকা একটু রিক্যাপ করে নিই, তাহলে আমাদের জন্য অনেক জিনিসটা বেস্ট হবে। দেখো, আমাদের গতদিন আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্টের সকল গ্রাফের উপর ক্লাস করে ফেলছি। সো ক্লাস করার ক্ষেত্রে আমরা যেটা করছি, আমরা গুণগত রসায়ন চ্যাপ্টার দিয়ে স্টার্ট করছি। সো গুণগত রসায়নের 3টা গ্রাফ আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। আগে একাডেমিকে আসতো না, কিন্তু দেখা গেছে যশোর বোর্ড 23-এর সিকিউতে কোশ্চিনটা চলে আসছে। বরাবরই বলা হয় যশোর বোর্ড আর কুমিল্লা বোর্ড কোশ্চিনকে একটু হার্ড করে, তাই না? সো এটা দেখা যাচ্ছে যশোর বোর্ড 23-এর সিকিউতে চলে আসছে। সো দেখো, আমাদের দ্রাব্যতার সাথে তাপমাত্রার সম্পর্ক, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যত আমি বাড়াচ্ছি সামনের দিকে, দ্রাব্যতাটা কমে যাচ্ছে। তাপহারী বিক্রিয়া, তুমি তাপমাত্রা যত বাড়াচ্ছ দ্রাব্যতা তত বেড়ে যাচ্ছে। আর আমাদের কেলাস পানিযুক্ত, যেমন সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি, যেটাকে বলা হয় গ্লুবার সল্ট, সেখানে তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, দ্রাব্যতা ফার্স্টে বাড়ছে, তাপমাত্রা আরো বাড়াচ্ছ, দ্রাব্যতা তারপরে কমতেছে। তো এই হচ্ছে তোমাদের একদম বেসিক একটা জিনিস। তুমি যদি এই 3টা গ্রাফ আঁকো আর ব্যাখ্যা একটু দিয়ে দাও, এখানে ঘতে 4 মার্ক ছিল, 4-4ই পাবা তুমি। বাট তুমি কি করো, আলাদা একটা গ্রাফ এর অংশ তোমার মাথায় ঢুকে না, অনেক কঠিন, এত কি চিন্তা করো। সো আসলে জিনিসগুলো অনেক ইজি, ভালোভাবে দেখো, ঠিক আছে? ওকে, আহসান হাবিব রনক ভাইয়া বলতেছে আপনকে তো দেখছি, আপনাকে হয়তো দেখছি। ওকে, ঠিক আছে। ওকে, দেখো, আমরা এবার আসছি বেশ কিছু কমপ্লেক্স গ্রাফে, যেটা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে তোমরা হয়তো বিভিন্ন ক্লাসে সেভাবে গুছাই পাও না। মৌলের পর্যায়বৃত্ত থেকে আমাদের কি কি আছে? পর্যায়বৃত্ত ধর্ম, আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আর ধাতব ধর্ম, 6টা। তো দেখো, এর মধ্যে আমরা কি করছি, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের গ্রাফ দেখাইছি। তো আমরা দেখাইছিলাম, আমরা যদি পর্যায় 3-এর ক্ষেত্রে দেখি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এই 4টা আমরা যত বাম থেকে ডানে যাব, এদের একটা করে যোজ্যতা ইলেকট্রন বাড়বে। মানে কি, মানে যোজ্যতা ইলেকট্রন বা হচ্ছে লাস্ট শেলের ইলেকট্রন, যেটাকে বলা হয়। সোডিয়ামের লাস্ট শেলের ইলেকট্রন 1টা, ম্যাগনেসিয়ামের 2টা, অ্যালুমিনিয়ামের 3টা, সিলিকনের 4টা। সো একটা ইলেকট্রন ছাড়তে খুব অল্প তাপ দেওয়া লাগে, 2টা ইলেকট্রন ছাড়তে আরো বেশি তাপ দেওয়া লাগে, 3টা ছাড়তে আরো বেশি, 4টা ছাড়তে আরো বেশি। সো দেখো, আমাদের সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের একটু বেশি হয়েছে, অ্যালুমিনিয়ামের আরো বেশি হয়েছে, সিলিকনের আরো বেশি হয়েছে। ফসফরাস আর সালফারে কি হয়েছে? ফসফরাস আর সালফারে এসে যেটা হয়েছে, ফসফরাস আর সালফার, ক্লোরিন, আর্গন, এরা সবে অধাতু না? পর্যায় সারণীর ডানে চলে আসছে অধাতু। সো অধাতুগুলোর মধ্যে আমরা জানি ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে। কি কাজ করে? ভ্যান ডার ওয়ালস ফোর্স। আর ভ্যান ডার ওয়ালস ফোর্স বা বল যেখানে, সেখানেই বেশি কাজ করে যেখানে আমার আণবিক ভরটা বেশি।
এখন আণবিক ভর বেশি তো ফসফরাসের থেকে সালফারের বেশি, তাহলে সালফারের হচ্ছে বেশি হওয়ার কথা স্বাভাবিকভাবে। কিন্তু আমরা এই জিনিসটা অন্যভাবে একটু চিন্তা করব যে এই ফসফরাস প্রকৃতিতে P4 অবস্থায় থাকে, সালফার থাকে S8 অবস্থায়। তো সালফারের ভর তুমি হিসাব করলে পাও 32 × 8 256, ফসফরাসের ভর হিসাব করলে পাও 31 × 4 124। যেহেতু সালফারের ভর বেশি তাহলে ফসফরাসেরটা কি হচ্ছে, সিলিকন থেকে ফসফরাস এমনিতে এটা কি অধাতু না, অধাতুর এমনিতেই কমে যাবে। এবং সালফারের কি আরো না কমে বেড়ে গেল, কেন বেড়ে গেল এই রিজনে, কারণ সালফারের ভর বেশি। আবার ক্লোরিনের ভর দেখো সালফারের থেকে কম, কমে গেছে। আর্গনের তো ভর আরো কম, আরো কমে গেছে। সো এই হচ্ছে তোমার মোটামুটি আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের গ্রাফ। আশা করি বুঝছো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রাফ, আমাদের সিকিউতে আসছে প্রিভিয়াস ইয়ারে। এবার আসো আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি এমনিতে এরকম হওয়ার কথা ছিল গ্রাফটা, দেখো আমি এমনি যদি শেপটা দেখাই এইভাবে চলে যাওয়ার কথা ছিল, মানে আস্তে আস্তে এই যে এটার কম, যত আমরা পর্যায়ের বাম থেকে ডানে যাই, দেখো একটা পর্যায়ের বাম থেকে যত ডানে যাবা আকার তত কি হবে ভাইয়া, কমে যাবে, আকার তত কমে যাবে, আয়নীকরণ শক্তি তত বেড়ে যাবে। তাহলে কি হইতো, তাহলে আয়নীকরণ শক্তি যদি বাড়ে তাহলে লিথিয়ামের থেকে বেরিলিয়ামের বড়, কার্বনের আরো বড়, নাইট্রোজেনের আরো বড়, ফ্লোরিনের আরো বড়, নিয়নের আরো বড় হওয়ার কথা ছিল। সেটা না হয়ে এই বেরিলিয়ামের পর্যন্ত বাড়লো, বোরনে এসে কমে গেল। এই জায়গাটা থেকেই তোমার কোশ্চেনটা করবে যে তোমার বেরিলিয়াম আর বোরনের মধ্যে বেরিলিয়ামের কেন বেশি হলো, নাইট্রোজেনের অক্সিজেনের থেকে, নাইট্রোজেন থেকে অক্সিজেন আবার কমে গেছে, নাইট্রোজেনের অক্সিজেন নাইট্রোজেনের কেন কমে গেল। সেম ভাবে তুমি পর্যায়ে 3 আসো, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়াম কেন আবার কমে গেল, ফসফরাস আর সালফারের মধ্যে সালফার কেন কমে গেল। সো এই কোশ্চেনগুলো যারা বুঝে তারাই হচ্ছে একদম বেস্ট ভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবা নিজেকে। সো এটা হয়ে গেল সেকেন্ড। ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি কি আমরা জানি, ব্যতিক্রম ধারাটা কি ছিল, ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে ক্লোরিন আগে চলে আসছিল, ফ্লোরিন পরে চলে গেছিল, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন, জিনিসটা এরকম ছিল। সো ক্লোরিনের তাহলে কি হবে, ফ্লোরিন থেকে বেশি হবে, এই যে ফ্লোরিন এখানে, ক্লোরিন হচ্ছে তার থেকে বেশি। ব্রোমিন কি ফ্লোরিনের চেয়ে কম, তাহলে ফ্লোরিনের চেয়ে নিচে দিছি, আয়োডিন আরো নিচে দিছি, শেষ। বুঝতে পারছো তো, আমি জাস্ট এই জিনিসগুলো সব বুঝাই পড়াইছি, রিকল করে দিচ্ছি যারা নতুন আসছে, নাকি নতুন আসছে ক্লাসে, সো আমি এটা হচ্ছে দেখাই দিচ্ছি। আচ্ছা, হয়তো হরিপুর ব্রিজের আশেপাশে, কজ আমিও কুষ্টিয়ারি এই জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ মিট আপ হবে তোমাদের সাথে, সমস্যা নাই, তোমরা ভালোভাবে পড়ো, রেজাল্ট করো, তোমাদের সাথে আমরা মিট আপ করবো, সমস্যা নেই। তো তড়িৎ ঋণাত্মকতা আছে তাই না, তড়িৎ ঋণাত্মকতাটা তোমাদের HW দিছিলাম, একটু HWটা তাহলে আমি একটু দেখাই দিই। এখানে কোনো ঝামেলা নাই, তুমি যদি এখানে লিথিয়াম থেকে শুরু করো, এই আস্তে আস্তে জাস্ট এরকম করে বাড়তে থাকবে, বাড়তে থাকবে। দেখো এটা যদি, ও সরি, আমাদের যদি আমরা এখানে লিথিয়াম থেকে শুরু করি, আস্তে আস্তে এভাবে জাস্ট বাড়তে থাকবে, তাহলে এটা যদি লিথিয়াম হয়, এটা আমার বেরিলিয়াম, এটা বোরন, এটা কার্বন, এটা নাইট্রোজেন, এটা অক্সিজেন, এটা ফ্লোরিন। আর্গনে এসে কি হবে, বা হচ্ছে নিয়নে এসে কি হবে, যখন নিষ্ক্রিয় মৌল আসবে, তখন তড়িৎ ঋণাত্মকতাটা একদম কমে, এই জায়গায় একদম জিরোতে চলে আসবে, ঠিক আছে। তাহলে নিষ্ক্রিয় মৌলের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 0, এই জিনিসটা মাথায় রাখবা। সো আমরা গতদিন যারা HW করছি তারা একটু HWটা মিলাইনি, তারা হচ্ছে বাম থেকে ডানে গেলে পর্যায়ের তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, নিষ্ক্রিয় মৌলের তড়িৎ ঋণাত্মকতা 0, তাই এটা একদম তোমার এক্স অ্যাক্সিসের উপরে থাকবে। ডান, ক্লিয়ার। সো যারা আমরা HW করি নাই তারা একটু দেখে নিই, যারা আমরা করছি তারাও আমরা মিলাইনি, যাতে আমাদের মোটামুটি কনফিউশনটা ক্রিয়েট যেটা হয়েছিল সেটা ঠিক হয়ে যায়। এরপরে আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে আসছি। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে সাম্যাবস্থার গ্রাফগুলো দেখছিলাম। এই পাশে আমরা কি করছি, বিক্রিয়ার হার বা ঘনমাত্রা, এই সাইডে আমরা সময় নিছিলাম। সো কি করছি, বিক্রিয়ক আস্তে আস্তে কমে যায়, যে এরকম কমতেছে, উৎপাদ আস্তে আস্তে বাড়তেছে। একটা পয়েন্টে যে দুইজন সমান্তরালে যাওয়া শুরু করে, যেই পয়েন্টে সমান্তরালে যাওয়া শুরু করলো এই জায়গায় সাম্যাবস্থা ক্রিয়েট হয়েছে। কি হয়েছে, সাম্যাবস্থা ক্রিয়েট হয়েছে, এই জায়গায় তারা সেট করছে। আচ্ছা, আবার সেম ভাবে এই গ্রাফটা, বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমে যাচ্ছে, উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়ছে, দুইজন এই জায়গায় সেট করার পর একটা লাইন বরাবর চলতে আছে, তার মানে এই জায়গায় সাম্যাবস্থা ক্রিয়েট হয়েছে। আর এইটাই কি হয়েছে, সেট করে নাই, দেখো কেউ, বিক্রিয়কের ঘনমাত্রা কমছে, উৎপাদের ঘনমাত্রা বাড়ছে, এই পয়েন্টে আসার পরে তারা সোজাসুজি চলতে শুরু করছে, এই পয়েন্টে এসে সাম্যাবস্থা ক্রিয়েট হয়েছে। ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, ভাইকে একটু জানাও তো, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু ভাইকে জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সট পোর্শনে চলে যেতে পারবো। সবাই একটু জানাই দাও যারা ক্লাসে আসো, এটা একটা রিভিশন টাইপের ক্লাস হয়ে যাচ্ছে, আমরা হচ্ছে তারপরে সেকেন্ড পার্টে যাব। এর পরেও যদি গ্রাফে ভুল করো, আসলে ওই ফোনের মধ্য দিয়ে আমাকে ঢোকা লাগবে, ঢুকে তোমাকে সাইজ দেওয়া লাগবে, তোমাকে সাইজ দেওয়াই লাগবে, ঠিক আছে?
গ্রাফ একে একে পড়ে পড়ে কনসেপ্ট বোঝানো হয়েছে, রিভিশন করাই দিচ্ছি, এইচডব্লিউ গুলো সলভ করে দিচ্ছি। এরপরেও যদি গ্রাফে প্রবলেম থাকে খবর আছে, ঠিক আছে, একদম তোদের খবর আছে, জিনিসটা মাথায় রাখতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যারা ক্লাসে আসো একটু ভাইকে জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, সো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, ইভেন আমি যে ক্লাসগুলো এখন দিচ্ছি এইভাবে আমার কেমিস্ট্রি বসেও নাই, জিনিসটা তোমাদের ফ্রিতে এত প্রিমিয়াম জিনিস দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা নিজেদেরকে একটু বুস্ট আপ করো, কেমিস্ট্রির এই ব্যাপারগুলোতেই তোমাদের ঝামেলা থাকে আমি জানি, এমনিতে জিনিসগুলো আমরা বুঝি, গ্রাফ রিলেটেড, ফর্মুলা রিলেটেড, ফর্মুলার হচ্ছে আমাদের প্রুফ রিলেটেড প্রবলেমগুলো হয়। সো আমরা এগুলো দেখবো। কেপিকেসির হিউজ প্রবলেম পোলাপানের, কেপিকেসির সুন্দর ক্লাস দিয়ে দেবো ছোট, কেপিকেসির প্রবলেমগুলো সব সলভ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমরা জাস্ট আমাকে জানাও। কমেন্ট আসতেছে না কেন? কমেন্টকে আমার কাছে লেটে আসতেছে কিনা আমি বুঝতেছি না। তোমরা একটু কমেন্ট করো তো, টাইম ওয়েস্ট হয় অনেক। কমেন্টটা যদি তোমরা না করো আমি আসলে আগাইতে পারি না। যদিও আমরা রিভিশন কোর্সে এত সময় নিব না, বুঝলাম না, কমেন্ট আসতেছে না। ওকে, সো চলো আমরা তাহলে দেখি, সামনে আগাই, তোমাদের কমেন্টের আশায় থাকলাম। সো দেখো, তারপরে আমরা ভ্যান টপের ইকুয়েশন দেখছি, তাপ উৎপাদির জন্য, তাপহারির জন্য খুব ক্লাসে সুন্দর করে বোঝানো আছে। তাপ উৎপাদির জন্য এরকম উপরের দিকে যাই, তাপহারির ক্ষেত্রে উপরের দিকে যাই, নিচের দিকে যাই। লন কেপি আর লগ কেপির দুইটা পার্থক্য ছিল। লন কেপির ক্ষেত্রে ঢাল ছিল -ΔH/R, লগ কেপির ক্ষেত্রে ঢাল ছিল -ΔH/2.303R, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ব্যাখ্যাটা। তো তারপরে আমরা সক্রিয়ণ শক্তির গ্রাফ দেখছিলাম, যেটা হচ্ছে তাপ উৎপাদির জন্য, এটা হচ্ছে এই বেজ লাইন থেকে নিচে চলে আসে। আর তাপহারির ক্ষেত্রে এই যে বেজ লাইন থেকে উপরে থাকে। সো এক্সট্রা তোমাকে এই জায়গায় তখন বিক্রিয়া যেহেতু হচ্ছে না, এক্সট্রা তাপ দেওয়া লাগে। এই তাপটুকু দিলে এতটুকু সে তখন কাভার আপ করে, তখন দেখো বিক্রিয়কার উৎপাদ এক লাইনে থাকে, আসলে রিয়াকশনটা হয়। সো তাপ উৎপাদির ক্ষেত্রে কি হয় আমরা জানি, আমাদের ডেল্টা এস এর ভ্যালুটা কি থাকে ভাইয়া? ডেল্টা এস এর ভ্যালু হচ্ছে তাপ উৎপাদির ক্ষেত্রে নেগেটিভ থাকে। এই যে এক্সট্রা এই তাপটুকু সে নির্গত করে। আর তাপহারির ক্ষেত্রে ডেল্টা এস এর ভ্যালু কি থাকে ভাইয়া? পজিটিভ থাকে। এই যে এই এক্সট্রা তাপটা সে না দিলে বিক্রিয়া করতেছে না, এই জায়গায় এক্সট্রা প্লাস তাপ দেওয়া লাগতেছে, এই জন্য তাপহারির ক্ষেত্রে ডেল্টা এস এর ভ্যালু কি থাকে ভাইয়া? পজিটিভ থাকে। সবাই বুঝতে পেরেছি? ক্লিয়ার? ভাই কেউ কমেন্ট করতেছে না, তাই যাচ্ছে না। ওকে, আরাফাত জিহাদ বলতেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া তোমার? লাস্ট কোন জায়গায় চান্স হয়েছে একটু ভাইকে সবার সাথে শেয়ার করো তো। জিহাদ ভাইয়া হচ্ছে আমার পার্সোনাল কেমিস্ট্রি 24 ব্যাচ যেটা ছিল কোয়ান্টাম, সেখানে হচ্ছে স্টুডেন্ট ছিল। সো ভাইয়ার আপডেটটা তোমরা ভাইয়ার মুখেই শুনে নাও। সো তোমাকে হচ্ছে অনেক অনেক কনগ্রাচুলেশন ভাইয়া, আর হচ্ছে লাইভে কমেন্ট করার জন্য ধন্যবাদ, ঠিক আছে। সো তুমি এখন ওদের সিনিয়র সিটিজেন, ওদেরকে পারলে গাইড করো একটু। সো দেখো, আরহেনিয়াস সমীকরণেও আমরা দেখছি, আরহেনিয়াস সমীকরণের ক্ষেত্রে এটা তো আমরা পড়ে ফেলছি। আরহেনিয়াসের সমীকরণটা অনেকটা হচ্ছে আমাদের ভ্যান টপের ইকুয়েশনের মতোই, পার্থক্য লন কেপির জায়গায় লন কে, মাইনাস ডেল্টা এস আর এর জায়গায় মাইনাস EA/R, ঠিক আছে। তাহলে লন কেপির জায়গায় লন কে, মাইনাস ডেল্টা এস আর এর জায়গায় মাইনাস EA/R 1/T+C। সো এই পর্যন্ত আমরা গত ক্লাসে হচ্ছে পড়ালেখা করছি। আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টার, পরিবেশ রসায়ন চ্যাপ্টার দিয়ে গ্রাফ শুরু করব। সবাই রেডি? সবাই রেডি কিনা ভাইকে একটু জানাও, সবাই রেডি কিনা। সবাই যদি রেডি হয় তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করে দেব, ঠিক আছে। সবাই একটু ভাইকে বলো সবাই রেডি আছি কিনা। ক্লিয়ার ভাইয়া? ওকে, সবাই একটু ভাইকে বলো যে ভাইয়া রেডি আছি কিনা, সবাই একটু ভাইকে জানাও, সবাই একটু ভাইকে জানাও, তাহলে আমি ক্লাসটা স্টার্ট করে দিব, ঠিক আছে। রেডি? ওকে, ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। রেডি আছো ভাইয়া? আচ্ছা, তো আমরা পরিবেশ রসায়ন থেকে গত যেই আমাদের ফার্স্ট ক্লাসটা হয়েছে সেখানে বেশ কিছু ফর্মুলা শিখছিলাম। সেটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, গে-লুসাকের চাপীয় সূত্র। এই চারটা সূত্রে আমরা দেখছিলাম আমাদের চলক থাকে চারটা, PV-N-R-T। কি কি থাকে? PV-N-T। মোটামুটি আমাদের গ্রাফগুলোতে PV-N-T, P হচ্ছে চাপ, V হচ্ছে আয়তন, N হচ্ছে মোল সংখ্যা, T হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার। সো এই গ্রাফগুলো আঁকার জন্য আমাদের যে জিনিসটা মাথায় রাখা লাগবে, কয়েকটা জাস্ট লাইন তুমি একটু মনে রাখা লাগবে। 1 নাম্বার লাইন, সূত্র যেমন গ্রাফও যদি তোমার তেমন দেয়, কোনো কথা নাই, তুমি একটা সরল রেখা আঁকবা। ওকে, সূত্র যেমন, যদি গ্রাফও তেমন হয়,
আমি আঁকবো কি সরল রেখা। আচ্ছা, যদি এরকম হয় সূত্র যেমন গ্রাফ উল্টা, তখন আমি আঁকবো আয়তাকার অধিবৃত্ত। 3 নাম্বার, দুইটা রাশির গুণফল আকারে যদি কখনো থাকে বা ভাগফল আকারে যদি থাকে, তখন আমি যে কাজটা করব, তখন আমি এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আঁকবো। এই 3টা লাইন লিখে নাও, পরিবেশ রসায়নের সবকিছু শেষ। তাহলে আমি কি বলছি, গ্রাফগুলা যে হচ্ছে লেট করছো রিদ্রা দাস, সমস্যা নাই। আমরা একটু আগে যেটা করছি জানো, যে আমরা হচ্ছে এইগুলো জাস্ট ফার্স্ট পার্টের জিনিসগুলো রিক্যাপ করছি। আবার এখনই আমাদের শুরু হয়েছে, জাস্ট এতটুকু তুমি বুঝো, আমি বুঝাই দিচ্ছি। সো দেখো এখানে কি বলছে, সূত্র যেমন, আমার যদি গ্রাফও তেমনই দেয় তাহলে আমাদের সরল রেখা হবে। সূত্র যেমন গ্রাফের জন্য দুইটা এক্স অক্ষ ওয়াই অক্ষ দেয়, এটা যদি উল্টা হয় তাহলে আয়তাকার অধিবৃত্ত হবে। আর দুইটা রাশির যদি গুণফল আকারে থাকে বা ভাগফল আকারে থাকে, তাহলে সেই জিনিসটা হয় এক্স অ্যাক্সিসের সমান্তরাল রেখা আঁকবো, নাহলে ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল রেখা আঁকবো। বুঝো নাই জানি, অনেক কিছুই বুঝো নাই, সমস্যা নাই, আমরা এখন প্র্যাকটিসে চলে যাব। সো দেখো আমরা যদি প্র্যাকটিসে যাই, আমাদের কয়েকটা আমরা হচ্ছে ডেমো নিয়ে নিই বা স্যাম্পল নিয়ে নিই। তাহলে এইখানে আমরা যে কাজটা করব ভাইয়া, সেটা হচ্ছে আমরা কিছু ডেমো নিয়ে নিই। এই জিনিসটা আমরা নিয়ে নিলাম, ওকে। সরি, তো ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন গ্রাফ আঁকাগুলো স্টার্ট করি। সো দেখো আমি এখন তোমাকে ধরো গ্রাফ দিলাম এরকম, যে ভি আর এদিকে দিলাম হচ্ছে 1/p, এখানে আমি দিলাম ভি, এখানে আমি শুধু দিলাম পি, এখানে দিলাম আমি পিভি, এখানে দিলাম আমি পি। সো এই হচ্ছে তোমার 3টা গ্রাফ। এখন তোমাকে দেখতে হবে ফার্স্ট অফ অল, আমাকে ভালো করে খেয়াল করো, যে দুইটা রাশি দিছে ভি আর পি, এই দুইটা রাশি কোন সূত্রে হচ্ছে আমাদের হচ্ছে ভ্যারিয়েবল থাকে বা চলক থাকে। দেখো আমাদের বয়েলের সূত্র যদি আমরা দেখি, বয়েলের সূত্র, বয়েলস লতে আমরা জানি ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, যেখানে টি হচ্ছে স্থির থাকে, টি আর এন এই দুইটা হচ্ছে আমাদের কি থাকে ভাইয়া, স্থির থাকে। তার মানে তুমি দেখতে পাচ্ছ আমার গ্রাফটা কোথা থেকে দিছে, বয়েলের সূত্র থেকে দিছে। বয়েলের সূত্র দেখতে কেমন, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, সূত্র যেমন গ্রাফে কি ভি 1/p, গ্রাফও তেমন। তাহলে কি হবে, সরল রেখা হবে। কেমন সরল রেখা হবে, মূল বিন্দুগামী সরল রেখা হবে, কোনো কথা নাই। এখন এঁকে দাও এই জায়গা থেকে একটা মূল বিন্দুগামী সরল রেখা, শেষ। সরি, ডান। আচ্ছা এবার আসো সেকেন্ড টেকনিক, সূত্র যেমন গ্রাফ উল্টা। দেখো সূত্র হচ্ছে আমার ভি ভার্সেস 1/p, গ্রাফ আছে ভি ভার্সেস পি, ভি ভার্সেস 1/p এটা হচ্ছে আমার মূল সূত্র, আর আমার আছে হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু পি, তার মানে গ্রাফ উল্টা। তার মানে এটা কি হবে, আয়তাকার অধিবৃত্ত। আঁকো আয়তাকার অধিবৃত্ত, বা এটাকে আর একটু সুন্দর করে আঁকা যায়, এইভাবে আঁকতে পারো, ঠিক আছে, আয়তাকার অধিবৃত্ত, ডান। আচ্ছা এবার আসো লাস্ট সূত্র কি আছে, দুইটা রাশির গুণফল, দুইটা রাশির গুণফল অথবা ভাগফল। দেখো এই জায়গায় দুইটা রাশির গুণফল আছে, দুইটা রাশির গুণফল ইকুয়ালস টু কনস্ট্যান্ট। দেখো এই গ্রাফ থেকে তুমি পাবা কি পাবা, এই গ্রাফ থেকে পাবা হচ্ছে, তুমি যদি আগাও তাহলে এটা এইদিকে নিয়ে যাও পিভি, আর ইকুয়াল চিহ্ন যদি তুমি হচ্ছে প্রপোর্শনাল চিহ্ন তুলে দাও, ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো দুইটা রাশির গুণফল ইকুয়ালস টু কনস্ট্যান্ট, দুইটা রাশির গুণফল ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই যে দুইটা রাশির গুণফল ইকুয়ালস টু যে কোনো একটা, হয়তো তুমি কনস্ট্যান্টের জায়গায় পি বসাতে পারো, ভি বসাতে পারো, যে কোনো কিছু বসাইতে পারো। তার মানে এই দুইটা রাশির গুণফল যদি এরকম থাকে তাহলে রেখা কেমন হবে, হয় এক্স অ্যাক্সিসের প্যারালাল নাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। এখন তোমরা যারা সরল রেখা চ্যাপ্টারটা পড়ছো ম্যাথে, তারা আমাকে একটু জানাও যে আমাদের পিভিটা আছে ওয়াই অ্যাক্সিসে, তাহলে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই গ্রাফের পিভি আছে কোথায় ভাই, ওয়াই অ্যাক্সিসে, তাহলে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই জন্য
তোমাদের যে সরল রেখাগুলো তুমি পাও সেটা কি এক্স অ্যাক্সিসের সমান্তরাল নাকি ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল? সবাই কমেন্ট করো, তারপর আমি এটা আঁকবো। এটা কি এক্স অ্যাক্সিসের সমান্তরাল নাকি ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল? আগে সবকিছু মনে পড়তেছে, থ্যাংক ইউ ভাইয়া। আদাব ভাইয়া, একটু লেট হয়ে গেল, সমস্যা নাই, কথা তো হয়েছে ওটা। তো এটা একটু জানাও যে এটা এক্স অ্যাক্সিসের সমান্তরাল লাগবো নাকি ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল লাগবো। সবাই একটু ভাইয়াকে জানাও, সবাই একটু ভাইয়াকে জানাও। গ্রাফ তামা হয়ে যাবে, গ্রাফ নিয়ে কোনো প্রবলেম থাকবে না। এরপরে অ্যাসিড ক্ষারের গ্রাফ দেখবো। অ্যাসিড ক্ষারের গ্রাফ খুব ঝামেলা হয় ভাই। স্ট্রং অ্যাসিড, উইক বেস, উইক অ্যাসিড, স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, উইক অ্যাসিড, উইক বেস, খুব ঝামেলা। 4টা কম্বিনেশনের গ্রাফ, একটা গ্রাফে শিখে ফেলবো। পরীক্ষায় এই জিনিসগুলো তুমি জানো আসে, কিন্তু স্কিপ করো, এখন থেকে আর করবা না। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক লেট করে ফেলছি। লিয়াকত আলী, তুমি দেখো এই যে জিনিসগুলো একটু পড়ে পড়ে দেখো বুঝো কিনা, না বুঝলে আমাকে কোশ্চেন করো, আমি আরেকবার বুঝাই দিব, সমস্যা নাই। তুমি ক্লাসে আসছো এটাই বড়, তুমি তোমার মূল্যবান সময়টাকে কাজে লাগাচ্ছ, এর থেকে বড় কিছু হইতে পারে কি? তো তুমি ক্লাসটা ঠিক মতো করো, তোমার 1000বার কোশ্চেন করলে আমি বুঝাই দিব, সমস্যা নাই। জাস্ট এটা পড়ো, পড়ে একটু দেখো বুঝো কিনা। ওকে, লিনিয়ান বলছো ক্লিয়ার। ওয়াই 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 ওকে, ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে ইয়েস নাকি হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল? তার মানে আমি ধরে নিলাম ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, ঠিক আছে। তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা আছে আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, ঠিক আছে। দুইজনের ওয়াই আসছে অ্যান্সার, দেখি বাকিদের কি আসে, বাকিরা একটু জানাও। দুইজন তো ক্লাস করতেছো না, ক্লাস ভালোই করতেছো তোমরা, অনেকেই করতেছো। তো ক্লাসে রেসপন্স করো, রেসপন্স করো। ওয়াই ওয়াই কেন? বাকিরা রেসপন্স করো, ভুল থেকে শিখবো। আজকে একটা ভুল হয়তো হয়েছে, সেটা তোমার যদি আমি ঠিক করে দিই সেটা লং লাস্টিং মাথায় থাকবে। সিয়াম ভাইয়া আজ থেকে 5 বছর পর মনে পড়বে, সিয়াম ভাইয়ের একটা ক্লাসে এটা বলছিলাম, আমি ভুল করছিলাম, এটা তার মানে এই জিনিসটাই তোমার মনে থাকবে, এগুলো সব ভুলে যাবা, এইটাই মনে থাকবে। সো কমেন্ট করো। এসএসসি 26 ক্লাস করছি ভাই, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, করতে থাকো, সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এক্স অক্ষের বলতেছো, ওয়াই অক্ষেরও বলতেছো। দেখো ভাইয়া, যারা ওয়াই অক্ষের বলতেছো তাদেরকে একটু বলি, তোমরা ম্যাথ সরল রেখাটা আর একবার একটু রিভিশন করে নিও, ঠিক আছে। আর যদি রিভিশন করতে প্রবলেম হয়, সিডাব্লিউ ম্যাথ বক্স তোমাদের জন্য আছে, সাইফ ভাইয়ের সরল রেখা চ্যাপ্টারে সে খুব ভালোভাবে পড়াইছেন, সরল রেখা চ্যাপ্টারে তুমি ওখান থেকে ক্লাসটা করে নিও। তো দেখো আমরা একটু বলি, ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই ধরনের গ্রাফগুলো হয় এক্স অক্ষের সমান্তরাল। কি হয় ভাইয়া? এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। মুখস্থ, ওয়াই এর কিছু বললে এক্স, জিনিসটা এরকম মনে রাখবা। আমার কিছু বললে তোমার, তোমার কিছু বললে আমার। ম্যাথ আমি পড়াইলে হয়তো ভালো পড়াতে পারো। আমার কিছু বললে তোমার, তোমার কিছু বললে আমার। ওয়াই এর কিছু বললে এক্স, এক্স এর কিছু বললে ওয়াই। আর জীবনে ভুল করবা না, ঠিক আছে। তো এখন ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে ওয়াই এর কিছু বলা হয়েছে, মানে এটা হবে কি এক্স অক্ষের প্যারালাল। তো এক্স অক্ষ এইটা, তাহলে এই অক্ষের প্যারালাল হচ্ছে এরকম একটা গ্রাফ টেনে দিবা। সো এই হচ্ছে আমাদের বয়েলের সূত্র থেকে, বয়েলের সূত্র থেকে মোটামুটি y equals to constant x axis এর প্যারালাল। হ্যাঁ ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের বয়েলের সূত্রের জিনিসটা। তোমরা যদি এই 3টা পয়েন্ট ভালো মতন বুঝো, তাহলেই তুমি এখন যত গ্রাফ আমি দিব সব পারবা। দেখো আমি শুরু করি, তাহলে চার্লসের থেকে আমি শুরু করি। তাহলে আমি এখন তোমাকে জাস্ট ধূপধাপ গ্রাফ দিব, তোমরা খাতার মধ্যে জাস্ট ধূপধাপ রাফ করো, অন্তত রাফটা অন্তত করে রাখো ভাইয়া। ক্লাস শেষে হয়তো ভালো করে তুমি নোটটা করো, অসুবিধা নাই। তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে চার্লসের সূত্রের জন্য গ্রাফগুলো একটু দেখবো। তো চার্লসের সূত্রে আমরা যদি গ্রাফ দেখতে চাই, চার্লসের সূত্রের আবার আরেকটা স্পেশাল গ্রাফ আছে, সেটাও আমরা পড়বো, অসুবিধা নেই। লক আবার করা লাগবে। আচ্ছা আমরা একটা কাজ করি, রেখে দিই। ওকে ঠিক আছে, নাও তাহলে আমরা এখন যদি দেখি চার্লসের সূত্র কিনা, সেটাও আমি তোমাকে এখন বলে দিব না। আমরা চার্লসের সূত্র থেকে দেখা লাগবে এরকম তো কোনো মানে নাই। ধরো এটা দিলাম, নাও গ্রাফগুলো আঁকো, তাড়াতাড়ি আঁকো। এটা কার সূত্র আগে আইডেন্টিফাই করা লাগবে, এটা কার সূত্র। দেখো পি আর টি হচ্ছে ভ্যারিয়েবল, আমরা জানি পি আর টি ভ্যারিয়েবল, যেখানে ভি সেখানে স্থির। তো এই সূত্রটা ছিল আমার গে-লুসাকের চাপীয় সূত্র। কি ছিল ভাইয়া? গে-লুসাকের চাপীয় সূত্রটা এরকম ছিল। গে-লুসাকের চাপীয় সূত্রটা, আমাকে আগে সূত্রের ফর্মটা জানা লাগবে। গে-লুসাকের চাপীয় সূত্রটা ছিল পি ইজ প্রপোর্শনাল টু টি, যেখানে ভি হচ্ছে আমার কি ভাইয়া? স্থির।
এন ও স্থির, ঠিক আছে, ভি এন এগুলো হচ্ছে স্থির। তাহলে খেয়াল করো পি আর টি এর মধ্যে সূত্র কি বলে, পি আর টি এর মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। গ্রাফ কি বলে, পি আর টি এর মধ্যে সম্পর্ক সমানুপাতিক। গ্রাফ যা বলতেছে সূত্র তাই বলতেছে, তাহলে কি হবে, কোনো কথা নাই, এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা এঁকে দিবা, শেষ, গ্রাফ শেষ। এত প্যারানি আর কি আছে ভাই, এটা ওয়াই ওটা এক্স হ্যান ত্যান হাতাই হাবি যাবি, এত কিছুর কি আছে। দেখো এবার কি পি ইজ প্রপোর্শনাল টু, সূত্র বলে পি ইজ প্রপোর্শনাল টু কি টি, আর আমার গ্রাফ বলে পি ইজ প্রপোর্শনাল টু 1/t। উল্টা কথা বলে, উল্টা কথা বললে আয়তাকার অধিবৃত্ত, শেষ। এবার আসো এই জিনিসটাকে একদিকে নিয়ে আসো, পি আর পি, তাহলে পি বাই টি ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট, এই পি বাই টি আবার কোথায় আছে, ওয়াই অ্যাক্সিস আছে, তার মানে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে কি এক্স অক্ষের সমান্তরাল। এবার তোমরা একটা করো, সেটা হচ্ছে সেম গ্রাফ যদি আমি তোমাকে দিই, সেম গ্রাফে আমি তোমাকে দিলাম, আমি এই দিকে দিলাম হচ্ছে পি বাই টি আর এই দিকে দিলাম হচ্ছে আমি টি, গ্রাফ কেমন হবে, গ্রাফ কি এটাই থাকবে নাকি গ্রাফটা ওয়াই অক্ষের প্যারালাল হবে না এক্স অক্ষের প্যারালাল হবে, সবাই একটু কমেন্ট করো। এই যে গ্রাফটা পি বাই টি এখানে আছে আর টি হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আছে, এবার বলো গ্রাফটা কেমন হবে, এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে নাকি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হবে, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। এসএসসি 26-এর কোর্সের দাম কত, আরাফাত বলতেছো এসএসসি 26-এর কোর্সের দাম হচ্ছে খুবই কম, সিডব্লিউ কেমিস্ট্রি বস। দেখো অন্যান্য জায়গায় আমরা হচ্ছে কোর্স ফি দেখি সাইকেলের একটা সাইকেলের দামই থাকে প্রায় 1000 টাকা, মিনিমাম 800 টাকা। আমার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা পত্রের ফুল সিলেবাসের উপর যে কোর্সটা তোমাদের জন্য আছে, প্রথমে প্রাইস ছিল অনেক বেশি 3000 টাকা, বাট স্টুডেন্টদের ডিমান্ডের কারণে এবং স্টুডেন্টরা অন্যান্য জায়গায় কোর্স কিনছে, এটা সত্যি কথা, অন্যান্য জায়গায় কোর্স কিনে এখানে এসে বলে যে ভাই আমার আসলে টাকা নাই, ই নাই, এটা নাই। সিয়াম ভাইয়া দয়ালু মানুষ, সিয়াম ভাইয়া কি করছে, সিয়াম ভাইয়ার কোর্স দুইটা পত্র মিলায় 1500 টাকা রাখা হয়েছে, দুইটা পত্র মিলায় 1500 টাকা রাখা হয়েছে। সো তুমি মাত্র 1500 টাকায় কেমিস্ট্রির যাবতীয় প্যারা থেকে মুক্তি পাচ্ছ, সিডব্লিউ কেমিস্ট্রি বস নিয়ে নিতে পারছো। আর একটা ব্যাপার, সিডব্লিউ কেমিস্ট্রি বস যদি তুমি নিয়ে নাও, কেমিক্স 500 টাকা যে কোর্সটা তোমার জন্য ফ্রি করে দেওয়া হচ্ছে। সো আসলে এইখানে আমরা যেটা করি, স্টুডেন্টদের প্রচুর আমরা সার্ভিস দেওয়ার ট্রাই করি, বাকিরা তোমাদেরকে সার্ভিস দিচ্ছে, টাকাও নিচ্ছে, আমরা যেটা করি স্বল্প মূল্যে তোমাকে সার্ভিস দেওয়ার ট্রাই করতেছি। এবং তোমার সাথে আমরা যেটা করি, তোমরা আমাকে একটা নক দাও বা তোমাদের আদার্স ভাইয়াদের নক দাও, তোমরা রিপ্লাই পাবা। বিজি থাকি আমরা, ঠিক আছে, আমরা বিজি থাকি, আজকেও আসছি হচ্ছে বিকালবেলা, ঠিক আছে, ইন্টারনেট জিনিসপাতিগুলো হ্যান্ডেল করা লাগতেছে, সো অনেক টায়ার্ড, চেহারা দেখে হয়তো বুঝতেছো না, তাও ক্লাসে আসছি। সো জিনিসটা কি, তোমাদের সাথে আমরা কানেক্টেড থাকি, কোর্স ফি অনেক নাগালের মধ্যে আছে, সো নিয়ে নাও ভাইয়া, নিয়ে নাও। পরবর্তীতে লাস্ট টাইমে আইসো না, লাস্ট টাইমে এসে এই যে 10 দিনে রিভিশন করতে যাবা, রিভিশন করতে যে এসে বলবা যে ভাইয়া আসলে আমরা কিছুই পারবো না, আসলে সিয়াম ভাই পড়াই দিবে, সবই পারবা তুমি, তোমার যে কনফিডেন্সটাই 2 বছরে লস হয়েছে, সেই কনফিডেন্সটা তো ব্যাক আনা টাফ, এখন হয়তো ব্যাক পাচ্ছ জিনিসগুলো শেখার মাধ্যমে, বাট তুমি যদি শুরু থেকে করো, তুমি তো একটা কেমিস্ট্রির বস হয়ে যাবা, সিয়াম ভাইয়ের সাথে কাজ করতে পারবা সামনে, তোমাকে তো আমি কাজ করার অফার দিব যে আসো ভাই আমার সাথে কাজ করো, জিনিসটা এরকম, ঠিক আছে। তো দেখো তাহলে আমাদের হচ্ছে এখানে এটার অ্যান্সার আশা করি চলে আসছে, এটার অ্যান্সার আশা করি চলে আসছে ওয়াই অক্ষ, সবাই এবার ঠিক আছে। কেন ওয়াই অক্ষ, দেখো আমি যে এখানে দেখো পি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট না জিনিসটা, এই পি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার পি বাই টি যেটা, পি বাই টি কে আমি এক্স অ্যাক্সিসে বসাইছি, কোথায় বসাইছি, এক্স অ্যাক্সিস, তাহলে এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়ে গেছে, এক্স ইকুয়ালস টু এক্স এর কিছু বললে ওয়াই, ওয়াই এর কিছু বললে এক্স, আমার কিছু বললে তোমার, তোমার কিছু বললে আমার, তার মানে এক্স এর কিছু বললে হচ্ছে ওয়াই, তার মানে এটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয়ে যাবে, আর কিছুই না, জিনিসটা হবে এরকম, ঠিক আছে। সবাই আশা করি বুঝতে পারছো। এখন এই গ্রাফগুলোর কিছু নাম আছে, সে নামগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমরা একটু চার্লসের গ্রাফগুলো দেখে নিই, এখানে ফাঁকা রাখার রিজন হচ্ছে চার্লসের গ্রাফগুলো দেখবো। সো চার্লসের গ্রাফগুলো আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমি ভি দিলাম, এখানে আমি টি দিলাম, এখানে আমি হচ্ছে ভি দিলাম, এখানে আমি 1/t দিলাম, এখানে আমি হচ্ছে ভি বাই টি দিলাম, আর এখানে হচ্ছে আমি টি দিলাম। সো এরকম যদি থাকে তাহলে খেয়াল করো চার্লসের সূত্র কেমন ছিল, চার্লসের সূত্র এরকম ছিল আমার, ভি ইজ প্রপোর্শনাল টু টি, ভি ইজ প্রপোর্শনাল টু টি। সো আমার সূত্র যা বলে গ্রাফও তা বলে, তাহলে এটা কি হবে, ভি আর টি তো আছে, তার মানে এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল না, না ভাইয়া এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। ওকে ঠিক আছে, সূত্র যা বলে ভি প্রপোর্শনাল টি, গ্রাফ তার উল্টা কথা বলে, তাহলে এটা কি হবে ভাইয়া, এটা হবে আয়তাকার অধিবৃত্ত। ডান, ঠিক আছে। আচ্ছা এবার দেখো
দুইটা মিলে কনস্ট্যান্ট, যেটা ভাগফল বা গুণফল এটা আছে ওয়াই অ্যাক্সিসে, তাহলে ওয়াই এর কিছু বললে এক্স, তাহলে এটা হবে এক্স অ্যাক্সিসের প্যারালাল। শেষ। বুঝছো? কেমিস্ট্রিওয়ালা টি শার্টটি পাবো কোথা থেকে? কেমিস্ট্রিওয়ালা টি শার্ট পাইছে হচ্ছে ফ্রিতে এই তোমাদের অ্যাম্বাসেডররা, যারা আমাদের কেমিস্ট্রিওয়ালার অ্যাম্বাসেডর ছিল। সো এই আর কি। তারপর হচ্ছে আমরা কেমিস্ট্রিওয়ালা টি শার্ট যদি তোমার লাগে ভাইয়াদের বলতে পারো, সমস্যা নাই, ম্যানেজ করা যাবে। আচ্ছা দেখো, তাইলে ভাইয়া এখানে আমরা যে কাজটা করতেছি v1/p pv = p সবগুলোই বুঝলাম। এখন তোমাকে বিভিন্ন আমি কন্ডিশন দিব। দেখো এই যে গ্রাফটা এখানে দেখো তো কি স্থির থাকে, তোমরা একটু ভালো করে বুঝো। এখানে কিন্তু আমরা সেকেন্ড ভার্সনে যাচ্ছি গ্রাফগুলো থেকে। টি স্থির, কোন ক্ষেত্রে যদি টি তাপমাত্রা স্থির থাকে সেইখানে বলা হয় সেটাকে সমষ্ণ বা আইসোথার্ম গ্রাফ। তাহলে এই বয়েলের সূত্রের গ্রাফগুলোর নাম কি ভাইয়া? সবাই একটু দেখো। টি স্থির বলে এই গ্রাফের নাম হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্ম বা সমষ্ণ গ্রাফ। এটাকে কি বলা হচ্ছে? আইসোথার্ম বা সমষ্ণ গ্রাফ। এবার আমি যদি একটা কাজ করি, এই জায়গা থেকে ধরে নিলাম আমার এরকম রেখা আছে কয়টা ভাইয়া? তিনটা। এইটা একটা, এটা একটা তো পাইছি, এইটা একটা, আমি তিনটা কালার নিব। আর একটা হচ্ছে আমার এইটা, ঠিক আছে, আর একটা হচ্ছে আমার এইটা। ধরো এরকম তিনটা এই রেখা আমি নিলাম। এখন তোমাকে বলতে হবে এই রেখার রেসপেক্টে তাপমাত্রা তো স্থির, তাহলে এটা ধরলাম আমার T1 এর জন্য, এটা আমি ধরলাম T2 এর জন্য, এটা আমি ধরলাম T3 এর জন্য, ঠিক আছে। সেম ভাবে আমি এই জায়গায়ও তিনটা অংশ নিলাম। ধরো এই জায়গায় আমি তিনটা অংশ নিতেছি। কয়টা অংশ? তিনটা অংশ। তো আমাদের আরেকটু কাজ করা লাগবে, লক আছে অলরেডি। তো আমরা এই পোর্শনটাকে ধরলাম, এরকম আমরা কয়টা নিব ভাইয়া? এরকম আমি হচ্ছে তিনটা নিব। মানে এরকম হবে গ্রাফগুলা, ঠিক আছে। সো এই পোর্শনটাকে আমি হচ্ছে তিনটা নিতে পারি, এর উপর দিয়ে আমি হচ্ছে আরো দুইটা নিলাম। সো এখন তোমার যে কাজটা করতে হবে ভাইয়া, এখন তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বলতে হবে যে এটার জন্য কোনটা বড় কোনটা ছোট, T1 T2 T3 এর মধ্যে কে বড় কে ছোট। কিন্তু এটা কিন্তু এমসিকিউতে আসে। এখানে যদি আমি এটাকে ধরি T1, এটাকে ধরি যদি T2, আর এটাকে যদি ধরি T3, কোনটা বড় কোনটা ছোট। এটাকে যদি আমি বলি T1, এটাকে বলি T2, এটাকে যদি বলি T3, কোনটা বড় কোনটা ছোট। তাহলে চলো আমরা এই জিনিসটা একটু খেয়াল করি। এই জিনিসটার মধ্যে আমাদের এখন যে কাজটা করা লাগবে, দেখো T1 বরাবর, এই বরাবর হচ্ছে একটা, তুমি হচ্ছে এই ওয়াই অ্যাক্সিসের উপর একটা হচ্ছে লম্ব টেনে দাও। এই T2 এর গ্রাফটা যেখানে শেষ হয়েছে এই বরাবর তুমি একটা লম্ব টেনে দাও। T3 এর গ্রাফটা যেখানে শেষ হয়েছে এই বরাবর তুমি একটা লম্ব টেনে দাও। দেখো তুমি এই জায়গায় এক একটা করে ডিসটেন্স পাচ্ছ। দেখো এই জায়গায় T1 এটা হচ্ছে V এর অংশ, তাহলে এই জায়গায় T1 যদি হয় তাহলে এটা হচ্ছে V1, এই জায়গায় এটা যদি T2 হয় তাহলে এটা হচ্ছে V2, এই জায়গায় এটা T3 হলে এটা হচ্ছে V3, কারণ V এর অ্যাক্সিসের উপর তুমি লম্ব টানছো। সো খেয়াল করো তাহলে এখন সম্পর্কটা কার কার মধ্যে? T আর V এর মধ্যে, T আর V এর মধ্যে, T আর V এর মধ্যে। T আর V এর মধ্যে সম্পর্ক কার ছিল? চার্লসের সূত্রে চাপ স্থির ছিল, V is proportional to T। তাহলে দেখো এই জায়গায় V গুলোর মধ্যে কোন ডিসটেন্সটা সবচেয়ে বড়? এইটা হচ্ছে আমার V1 এত বড়, এইটুকু হচ্ছে আমার V2 ছোট আর একটু, এইটুকু হচ্ছে আমার V3 মূল বিন্দু থেকে। তার মানে জিনিসটা এটা দাঁড়াচ্ছে যে এখানে দেখা যাচ্ছে V1 is greater than V2 is greater than V3, এবং আমরা জানি V is proportional to T। তার মানে V1 যদি বড় হয় তাহলে T1 ও বড়, তাহলে T1 is greater than T2 is greater than T3। তাহলে এইটাই হচ্ছে তোমার সেই সূত্রটা, এটাই হচ্ছে তোমার সেই কম্বিনেশনটা। এই অংশটুকু ভাই একটু কষ্ট করে আমরা বুঝলাম, বুঝতে পারছি। এটা যদি আমরা না বুঝি নেক্সটটাই চলে যাই। নেক্সটটাতে আমরা সেম ভাবে সিমিলারলি আমি আরেকটা কাজ করব। T1 এর এই রেখাটা যেখানে শেষ হয়েছে এখান থেকে তুমি হচ্ছে একটা এরকম এরকম করে V1 আঁকো। T2 যেখানে শেষ হয়েছে এখান থেকে একটা তুমি হচ্ছে V2 আঁকো, V1 আগেরটা। T3 যেখানে শেষ হয়েছে এখান থেকে তুমি একটা V3 আঁকো। তুমি আবারও দেখতে পাচ্ছ যে আমাদের V1 এর ডিসটেন্সটা সবচেয়ে বড়, তাহলে V1 is greater than V2 is greater than V3, আর V আর T কি ভাইয়া? প্রপোর্শনাল, তাহলে এর রেসপেক্টে T1 is greater than T2 is greater than T3। সবাই বুঝতে পারছি? এবার তোমাদের কাজ, এই জিনিসটা একটু চেঞ্জ করব। এই জিনিসটা আমি যদি একটু চেঞ্জ করে এইটাকে আমি লিখলাম হচ্ছে T1, এটাকে দিলাম T2, এটাকে দিলাম T3। তোমরা এবার আমাকে বলো এই T1 T2 T3 এর মধ্যে কে বড় কে ছোট, সম্পর্কটা আমাকে কমেন্ট করো, সম্পর্কটা আমাকে কমেন্ট করো। সবাই আগে আমাকে বলো
এই পোর্শনটা ক্লিয়ারলি বুঝছো কিনা, এই পোর্শনটা ক্লিয়ারলি বুঝছো কিনা সবাই একটু কমেন্ট করো। আগে এই পোর্শনটা বুঝছো কিনা, তারপর আরেকটা কোশ্চেন দিছি এই T1 T2 T3 মধ্যে কে বড় কে ছোট, সেটা এই যে এরকম করে পরপর লিখে দাও, এরকম লেখো যদি এরকম অ্যান্সার হয়। T1 যদি বড় হয়, T2 যদি তারপরে হয়, আর T3 যদি এরকম হয়, এরকম ভাবে জাস্ট লিখে দাও T1 2 3, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আসলে বুঝতেছো কিনা ক্লাসটা। এই গ্রাফগুলো খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, ভালো করে একটু বুঝার ট্রাই করো, ঠিক আছে? বলো 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 ভাইয়েরা বলো, কি ক্লিয়ার কিনা? T1 হচ্ছে আগে দিছে, তারপরে T3 দিছে, তারপরে T2 দিছে। আচ্ছা, একজনের অ্যান্সার পাইছি, মাগফিরাত হাসান লিনেন। ওকে, তোমার অ্যান্সার পাইছি, তোমারটা আমি দেখব, বাকিরা একটু জানাও, দুই একজনের অ্যান্সার পাইলে আমি শুরু করব, ঠিক আছে? ওকে, সবাই একটু জানাও। সাফওয়ানও জানাই দিছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা দেখি। সো ভাইয়া এটা যদি T1 হয়, এখানে দুইটা রাশি আছে P আর V, সো আমি Pও নিতে পারি Vও নিতে পারি। সো আমি ধরলাম আমি এখানে V রেসপেক্টে নিলাম, তাহলে এটা V1, এটা V2, এটা V3। সো দেখা যাচ্ছে V1 এর ডিসটেন্সটা হচ্ছে সবচেয়ে বড়, V1 এর ডিসটেন্সটা হচ্ছে সবচেয়ে বড়, তাহলে V1 ইজ গ্রেটার দেন। আচ্ছা, তাহলে এইটা ছিল আমার T3, এটা রেসপেক্টে এটা V2 হবে না, এটা যদি V1 হয়, এই ডিসটেন্সটার জন্য এটা যদি V1 হয়, তাহলে এটা T3 রেসপেক্টে এটা হবে V3, আর এটা T2 এর জন্য এটা হবে V2। তারপর আমি দেখছি V3টা V1 এর থেকে একটু ছোট, তার মানে তারপর আসবে V3, তারপর আসবে V2। আর V আর T যদি সমানুপাতিক হয়, তাহলে জিনিসটা এরকম হবে। জিনিসটা কিরকম হবে ভাইয়া? T1 ইজ গ্রেটার দেন T3 ইজ গ্রেটার দেন T2। এইটা হবে কারেক্ট অ্যান্সার। আর এইটা কার কার হয়েছে দেখি? আমাদের লিনেনের হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সাফওয়ানের হয়েছে, সামিয়া বলছে 1 ইজ গ্রেটার দেন 3 ইজ গ্রেটার দেন 2। হ্যাঁ, তোমারটা হয়েছে। সো সবাইকে থ্যাঙ্কস, সবাই পারছো, সবাই বুঝছো। আসলে কি কঠিন জিনিসগুলো না, ইজি। তাহলে এইটা যদি বুঝি, তাহলে এই গ্রাফগুলো আমরা একটু দেখি। এটা কি? এই গ্রাফগুলো দেখতে পারি, এইটাও দেখতে পারি। তো চার্লসের সূত্রে দেখো তো কি স্থির ভাইয়া? চার্লসের সূত্রে পি আর হচ্ছে এন, এই দুইটা হচ্ছে স্থির। তাহলে যেই বিক্রিয়ায় পি স্থির তাকে বলা হয় চাপ স্থির, তাকে ইংলিশে বলা হয় আইসোবারিক গ্রাফ বা আইসোবারিক বা সমচাপীয় রেখা বলা হয়। নামগুলো একটু মনে রাখো ভাইয়া, কাজে লাগবে, আসবে এক্সামে। আইসোবারিক বলে, আইসোবার বলে, সমচাপীয় রেখা বলে। যাই হোক, আমরা এখন 3টা করে রেখা নিব। সো এখানে একটা অলরেডি আছে, আরেকটা নিলাম, আমরা আরেকটা করে নিব। 3টা করে রেখা নিয়ে আমরা একটু দেখবো সম্পর্কগুলা। সেম ভাবে আমরা এখানে আরেকটা নিব, এখানে আরেকটা নিব, নিলাম। আচ্ছা, আর এটার ক্ষেত্রে আমি সেম ভাবে 3টা নিলাম, এটা একটা, এটা একটা। ওকে, এখন তোমরা আমাকে একটু ভাইয়া হেল্প করো। আমাদের যদি যেহেতু চাপ স্থির, তাহলে এটা আমি ধরলাম P3, আমি টুলটা করে দিলাম P2 P1, এভাবে দিলাম। আগেরটা দিছি 1 2 3, এটা দিলাম 3 2 1। আচ্ছা, এটাকে আমি দিলাম P3, এটাকে দিলাম আমি P2, এটাকে দিলাম P1। সেম ভাবে এটাকে আমরা আবার পরে একটু করব, এটাকে তোমাদের করতে দিব, দেখি। সো দেখো, এখন আমরা যদি একটু দেখি যে আমাদের গ্রাফগুলো কিরকম হবে। দেখো P3 আর এখানে V আছে, তাহলে এখান থেকে তুমি আবার রেখাগুলো টানো। সো এটা হচ্ছে P3 রেসপেক্টে V3, এটা হচ্ছে P2 রেসপেক্টে V2, এটা P1 এর রেসপেক্টে V1। তুমি এখন যদি একটু খেয়াল করো জিনিসটা কি দাঁড়াইছে, জিনিসটা এরকম দাঁড়াইছে যে V3 এর ডিসটেন্সটা সবচেয়ে বড়, তাহলে এখানে বলা যায় V3 ইজ গ্রেটার দেন V2 ইজ গ্রেটার দেন V1। এখন তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, যে আমার সম্পর্ক কার মধ্যে? P আর V এর মাঝে। P আর V এর মাঝে সম্পর্ক আছে কোন সূত্রে? বয়েলের সূত্রে না চার্লসের সূত্রে? P আর V এর মধ্যে সম্পর্ক আছে বয়েলের সূত্রে। তাপমাত্রার খেলা এখানে নাই, তাপমাত্রা স্থির, বয়েলের সূত্রে। বয়েলের সূত্র মধ্যে P আর V এর মধ্যে সম্পর্ক ছিল এরকম যে V ইজ প্রপোর্শনাল টু 1/P। তার মানে দুইটার মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে তুমি যদি এখানে V3টা বড় পাও, তাহলে এখানে P3টা সবার ছোট পাবা। তুমি যদি এখানে V1টা সবচেয়ে ছোট পাও, তাহলে P1টা ওখানে সবচেয়ে বড় পাবা, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে যে P1 ইজ গ্রেটার দেন P2 ইজ গ্রেটার দেন P3। তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? মানে যেটা পাইছো তার হচ্ছে উল্টা। টিভি হতো না, না ভাইয়া, ঠিক আছে, টিভি কেমনে হয়? জিনিসটা সমানুপাতিক, তো এই যে সমানুপাতিক, একদিকে নিয়ে আসো। ও না, সমস্যা নাই, সমস্যা নেই। আচ্ছা, এই যে এই জিনিসটা এইভাবে আসে V/T, এই যে V/T বাই কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গ্রাফটাই তোমরা যদি সেম ভাবে দেখো, এই গ্রাফটাই যদি তুমি এরকম করে 3টা অংশ টানো, তাহলে এটা হবে V1, এটা হবে V2, এটা হবে V3। V3 সবচেয়ে বড়, তাহলে P1 সবচেয়ে এখানে বড় হবে।
P1 is greater than P2 is greater than P3। তোমরা এবার যেটা করবা, তোমাদের আরেকটা কাজ হচ্ছে, এখানে আমি এটাকে দিলাম ধরো V1, সরি এটাকে দিব হচ্ছে P1, P2, P3। তোমরা আমাকে বলো P1, P2, P3 এর মধ্যে কে বড় কে ছোট? P1, P2, P3 এর মধ্যে কে বড় কে ছোট? দেখি সবার আগে যে আনসার করতে পারবা তাকে আমি ধরে নিব যে খুব ভালোভাবে ক্লাসটা করতেছো, মনোযোগ দিয়ে করতেছো, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করো P1, P2, P3 এর মধ্যে কে বড় কে ছোট? কে বড় কে ছোট? সবাই একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করি, দ্রুত কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করি। ওই যে সামিয়া যেমন লিখছে 1 ইজ গ্রেটার দ্যান 3, এভাবে লিখে দিলেও হবে, এইভাবে লিখে দিলেও হবে, ঠিক আছে? সবাই একটু জানাও ক্লাসটা বুঝছো কিনা, সবাই একটু জানাও ভাইকে ক্লিয়ার কিনা। সবাই একটু জানাও, সবাই একটু জানাও কত দূর হয়েছে তোমাদের। P1, P2, P3। আচ্ছা P1 সবচেয়ে বড় বলতেছে, P1 সবচেয়ে বড় বলতেছো, তাই? আচ্ছা তারপর আবার ডিলিট হয়ে গেল, ও মনে হয় আবার আরেকবার ট্রাই করতেছো। সো ট্রাই করো, ট্রাই করে জানাও কি আসবে। P3 সবচেয়ে বড় বলতেছে একজন, P3 is greater than P2 is greater than P1। ওকে P3, P2, P1। হ্যাঁ দেখো আমি জাস্ট অর্ডারটা উল্টাই দিছি না, আগে ছিল এখানে নিচে P1, তখন আমার অ্যান্সার আসছিল P1 বড়, এখন আমার নিচে আসছে P3, তাহলে অ্যান্সার আসবে কি P3 বড়। জিনিসটা জাস্ট উল্টাভাবে চিন্তা করো, মানে এইভাবে শর্টকাটে আমি বুঝাই দিতে পারি, ঠিক আছে? সো যারা পরে অ্যান্সার দিছো তাদেরটা ঠিক আছে। সো আমরা তাহলে এই ধরনের গ্রাফগুলোকে কি বলবো এটা তোমার মনে রাখা লাগবে, আইসোবারিক বা সমচাপীয় রেখা, আইসোবারিক বা সমচাপীয় রেখা। যখন আমার বয়েলের সূত্র আসবে তখন আমি এটাকে কি বলবো, আমাদের আইসোথার্ম বা সমষ্ণ রেখা, আইসোথার্ম বা সমষ্ণ রেখা। এবার তোমাদের কাছে আমার কোশ্চিন, আমাদের এইখানে আর একটা গ্রাফ আছে যেখানে ভি স্থির, ভি স্থির, এই ধরনের গ্রাফগুলোকে কি বলে? এই ধরনের গ্রাফগুলোকে কি বলে যেখানে ভি স্থির? আচ্ছা আমি একটু আগে মনে হয় আরেকটা কথা বলছি, সমষ্ণ রেখা এটাকে বলে আইসোথার্ম, আইসোথার্ম, ঠিক আছে? এটাকে কি বলছিলাম মনে পড়তেছে না। যেখানে ভি স্থির এই ধরনের গ্রাফগুলোকে কি বলে? বাংলায় তো বলে সম আয়তনীয় গ্রাফ, ঠিক আছে? বাংলায় সম আয়তনীয় বলে, এটা ঠিক আছে, কিন্তু ইংলিশে কি বলে? ইংলিশে কি বলে? সম আয়তনীয়, বা এটাকে কি গ্রাফ বলা হয়? সবাই একটু কমেন্ট করি তো, সবাই একটু কমেন্ট করি কি ধরনের গ্রাফ বলা হয়। যারা মোটামুটি দ্রুত কমেন্ট করতে পারো করো সম আয়তন। হ্যাঁ সম আয়তন তো বলাই হয়, এটার সাথে ইংলিশে একটা নাম আছে, সেটাকে বলা হয় আইসোকোরিক গ্রাফ বা আইসোকোর। এটাকে আইসোকোর বা এটাকে আর এক নামে ডাকা হয় আইসোকোরিক। যেভাবে তোমার এক্সামে থাক তুমি লিখে ফেলবা, ঠিক আছে? এগুলোর নাম হচ্ছে আইসোকোরিক গ্রাফ। সো সবই তো করে দেওয়া হলো, তাহলে এটা তোমরা HW করে ফেলবা, এটা জাস্ট HW করে ফেলবা, HW করে কেমিস্ট্রিওয়ালা যে গ্রুপটা আছে ওখানে তোমরা সেন্ড করবা। সো সবই বুঝাই দেওয়া হয়েছে যে এখানে তিনটা এরকম রেখা টানবা, এখানেও তিনটা রেখা টানবা, এখানেও তিনটা রেখা টানবা। রেখা টানলে তোমার এই জায়গায় আসবে, আমি একটা দেখাই দিচ্ছি। এখানে ধরো এরকম তিনটা তুমি রেখা টানছো, এরকম তিনটা রেখা টানছো, এটা আসবে তোমার হচ্ছে ধরো V1, এটা V2, এটা V3। সো V1, V2, V3 এর মধ্যে কে বড় কে ছোট জাস্ট এতটুকু তোমার দেখাইতে হবে। হ্যাঁ আইসোকোর, আইসোকোরিক গ্রাফ। ওকে এখন আসো চার্লসের সূত্রের আরেকটা গ্রাফ তোমাদের ছিল, সেইটা একটু দেখাই দিই। চার্লসের সূত্র আরেকটা ছিল, সেটা হচ্ছে VT ইকুয়ালস টু, এরকম একটা সূত্র ছিল। দেখো তো চার্লসের সূত্র মনে পড়ে কিনা? T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন VT হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় V0 প্লাস প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে শুরুর আয়তনের 1/273 অংশ হারে বৃদ্ধি পায়। আবার বলি, T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন VT হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে ওই গ্যাসের তাপমাত্রা V0 এর
1/273 অংশ হারে বাড়বে। যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে V0 এর 1/273 অংশ হারে বাড়বে, যদি আমি তাপমাত্রা কমাই তাহলে V0 এর 1/273 অংশ হারে কমবে। তাহলে এখানে প্লাসও হইতে পারে মাইনাসও হতে পারে। সো আমি তাহলে সূত্রটা একদম লিখে দিই, সেটা হচ্ছে দেখো V0 এর 1/273 অংশ হারে বাড়বে, তাহলে V0 থাকবে এর সাথে V0 এর মানে কি ভাইয়া গুণ না, 1/273 অংশ হারে বাড়বে মানে 1/273, আর এখানে 1 ডিগ্রির জন্য আমি বলি 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 2 ডিগ্রির জন্য বলি 2 ডিগ্রি সেন্টিগ্রেড, 3 ডিগ্রির জন্য বলি 3 ডিগ্রি। এখন যদি আমি জানি না কয় ডিগ্রি, টি ডিগ্রি জানি, তাহলে টি ডিগ্রির জন্য টি ডিগ্রি একটা গুণ হবে, টি গুণ হবে। তার মানে সূত্রটাকে যদি তুমি জাস্ট সিম্পলিফাই করো, তো সূত্রটা এরকম দাঁড়ায় যে এরকম একটা রাশি দাঁড়ায় যে VT = V0 প্লাস V0/273 ইন্টু টি, এরকম একটা রাশি দাঁড়ায়। ঠিক আছে, এই হচ্ছে তোমার সূত্রটা। সো এই সূত্রের গ্রাফটা যদি আমি একটু খেয়াল করি, তাহলে আমাকে একটা কি করা লাগবে, আমাকে একটা হচ্ছে গ্রাফ আঁকার জন্য এরকম একটা অংশ টেনে নিতে হবে। সো আমাকে তাহলে এই সাইড বরাবর আমি কি দিব, এই সাইড বরাবর হচ্ছে আমার আয়তন দিব, আয়তন এটাকে আমি বললাম VT, টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্যাসের আয়তন, আর এই বরাবর আমি দিব হচ্ছে আমার তাপমাত্রা যেটা ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারেচারটা। ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেডে। এখন তুমি যদি গ্রাফটার দিকে একটু তাকাও, গ্রাফটা কোন শেপের আছে দেখো, খেয়াল করো। আমরা যদি একটু গ্রাফটার দিকে তাকাই, এই যে VT এটা তোমার y অ্যাক্সিসে আছে, তার মানে এটা y, এই যে T এটা তোমার x অ্যাক্সিস আছে, মানে এইটুকু হচ্ছে x, x এর সাথে আমরা জানি ঢাল থাকে, তাহলে এটা m, আর সামনে একটা অংশ দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা স্থির ছিল, তার মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই জিনিসটা হচ্ছে y = mx + c, y = mx + c, যে গ্রাফটা সেটা মূল বিন্দু দিয়ে যায় না, সেটা c পরিমাণ উপর দিয়ে শুরু হয়। তাহলে c পরিমাণ উপর দিয়ে তোমার হচ্ছে একটা গ্রাফ হবে, কি c পরিমাণ উপর দিয়ে একটা তোমার গ্রাফ হবে। সো আমরা গ্রাফটা এঁকে ফেলি, c পরিমাণ উপর দিয়ে এই যে একটা রেখা টানলাম। ওকে, তাহলে এই হচ্ছে তোমার গ্রাফের শেপ। ঠিক আছে, ক্লিয়ার? এখন তুমি যদি এই গ্রাফটাকে পিছনে বর্ধিত করো, হালকা করে পিছনে বর্ধিত করো, তাহলে জিনিসটা কি রকম দাঁড়ায় দেখো। তুমি যদি এই গ্রাফটাকে পিছনে এভাবে বর্ধিত করো, জাস্ট বর্ধিত করতেছি তো লাইন বরাবর হওয়ার জন্য আমি এরকম দিলাম, জানে জিনিসটাকে জাস্ট বর্ধিত করছি, কালারই চেঞ্জ করে দিই। এই যে যদি আমি পিছনে বর্ধিত করি তাহলে সেটা কোন জায়গায় সেট করে ভাইয়া, এটা আরো আসলে আরেকটু এইভাবে ঢালু করে দেওয়া উচিত ছিল, যাতে এটা আরেকটু এইদিকে আসে। ঠিক আছে, তো কাজটা কি করা যায় কিনা আমি একটু মানে তোমরা কি করবা, গ্রাফটাকে আরেকটু এইভাবে শোয়াই দিবা, তাহলে এইটা এসে আরো পিছনে এসে সেট করবে। তো দেখো তাহলে গ্রাফটা এই জায়গায় এসে ঋণাত্মক অংশ এসে সেট করতেছে। ঋণাত্মক অংশ এসে সেট করা মানে কি, এই জায়গায় গ্যাসের আয়তন কি, এই পয়েন্টে গ্যাসের আয়তন কি হয়েছে 0, এই পয়েন্টে গ্যাসের আয়তন কি হয়ে গেছে ভাইয়া 0। তাহলে গ্যাসের আয়তন 0 হয় কততে, আমরা জানি পরম শূন্য তাপমাত্রা, তাহলে এই পয়েন্টটা কত ডিগ্রি সেন্টিগ্রেড ছিল ভাইয়া, পরম শূন্য তাপমাত্রা আমরা এটাও জানি, এই পয়েন্টটা হচ্ছে আমার -273 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটাকে আমরা বলি 0 কেলভিন। এটাকে আমি কি বলি, 0 কেলভিন। তাহলে এই হচ্ছে তোমার গ্রাফ, যে আমাদের চার্লসের সূত্রে আমাদের যদি VT = V0 + V0/273 × T এই গ্রাফ আসে, আমরা হচ্ছে c পরিমাণ উপর দিয়ে যাব এবং পিছন দিকে বর্ধিত করলে এই জায়গায় তুমি হচ্ছে গ্যাসের আয়তন একটা পয়েন্টে 0 পাবা, সেই তাপমাত্রাটাকে কি বলা হয় ভাইয়া, পরম শূন্য তাপমাত্রা। সো এগুলো নিয়ে থিওরিটিক্যাল অনেক পড়ালেখা সামনে আমরা CAMX 10 ফাইনাল অরবিটে করব। আমরা এই পর্যন্তই গ্রাফটা বুঝছি। সো তাহলে আমাদের গ্যাসীয় সূত্রাবলীর গ্রাফগুলো সব কিন্তু হয়ে গেছে। একটা তোমাদের গেল-লুসাকের চাপীয় সূত্রেরটার বাড়ির কাজ দিছি। এখন তোমরা আরেকটা দেখো, সেটা হচ্ছে আমাদের আরেক ধরনের গ্রাফ হতে পারে, সেটাও HW দিচ্ছি, সেটা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো নাম্বারেরটা। এটাও পারবা তোমরা, অ্যাভোগাড্রো লয়ের গ্রাফগুলো করে ফেলবা। ঠিক আছে, অ্যাভোগাড্রো লয়ের গ্রাফগুলো করে ফেলবা, V is proportional to n যেটা। সো এখানে V আর n এর মধ্যে দেখাবা, V দিবা, এদিকে n দিবা, একবার V দিবা, এদিকে 1/n দিবা, এদিকে V/n দিবা, এদিকে হচ্ছে n দিবা, আবার V/n x অ্যাক্সিসে দিবা, এদিকে n দিবা, দিয়ে তুমি গ্রাফগুলো বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি গ্যাসীয় সূত্রাবলীর যে গ্রাফগুলো ছিল সবগুলো কি আমরা বুঝতে পেরেছি ভাইয়া? ক্লিয়ার কিনা একটু ভাইয়াকে জানাও, ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও, ক্লিয়ার কিনা। তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। আমাদের নেক্সট পোর্শন হচ্ছে পরিবেশ রসায়নের। এই গ্রাফটা আসলে তোমাদের খুব একটা বেশি কষ্ট হয় না আঁকতে, মানে ইজি, বাট আমি জাস্ট গ্রাফটা আঁকা শিখাবো। এখানে তো এখন ব্যাখ্যা দেওয়া পসিবল না,
মানে ব্যাখ্যার জিনিসটা সিকিউতে ঘ নাম্বারে বা গ নাম্বারে আসবে। তো আমরা জাস্ট গ্রাফটা একটু আঁকা শিখি। গ্রাফটা হচ্ছে এরকম যে আমরা জানি আমাদের যে ওই যে সংকোচনশীলতা গুণাঙ্ক জেড এর কিছু গ্রাফ ছিল, তাই না? আমাদের বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস। দেখো আমরা এইগুলোকে নাম দিয়েছে অ্যামাগা বক্রলেখ। কি নাম দিই ভাইয়া? অ্যামাগা বক্রলেখ। পরিবেশ রসায়নের একদম লাস্টে আদর্শ গ্যাস ভার্সেস বাস্তব গ্যাসের টপিকে তুমি পাবা, যেখানে ওয়াই অ্যাক্সিসে তোমার যে গ্রাফটা থাকে সেটা হচ্ছে পিভি আর এক্স অ্যাক্সিসে থাকে হচ্ছে পি। তোমাদেরকে এখন বলতে হবে যে এই পিভি ভার্সেস পি গ্রাফ এটা কোন সূত্রের গ্রাফ। এটার নাম তো অ্যামাগা দিয়ে দিলা, তাহলে কি এটা অ্যামাগা সূত্রের গ্রাফ, নাকি আমার বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, নাকি গে-লুসাকের সূত্র? সবাই একটু কমেন্ট করো, পিভি ভার্সেস পি গ্রাফ এটা কোন সূত্রের গ্রাফ? এটা কোন সূত্রের গ্রাফ? সবাই কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। কমেন্ট না করলে ক্লাস এখানে শেষ করে দিয়ে চলে যাব। কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো। পিভি ভার্সেস পি, এই যে গ্রাফটা বা এই রাশিগুলা কোন সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ? বয়েল, চার্লস, নাকি অ্যাভোগাড্রো, নাকি গে-লুসাক? কমেন্ট করো দ্রুত। ওকে, কমেন্টে আসছে বয়েল। হ্যাঁ, বয়েলের সূত্র। কারণ ভাইয়া এখানে দেখো টিটা স্থির। কি স্থির? টি স্থির। যেহেতু এখানে টি নাই তাহলে এটা বয়েলের সূত্র। সো বয়েলের সূত্র থেকে তুমি দেখছো যে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। এখান থেকে পাইছো পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এবং পিভিটা তুমি ওয়াই অ্যাক্সিসে দিছো। যেহেতু পিভি ওয়াই অ্যাক্সিসে দিছো তার মানে এটা ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্টের গ্রাফ। ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে এটা হবে এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা অংশ। যদি এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়, যেটা হওয়ার কথা ছিল সেটাই 100। এটা একটা আদর্শ অবস্থা। এটা একটা আদর্শ অবস্থা ভাই, তোমার যা বলা হয়েছে তাই তুমি করছো, কোনো কিছু ভুলও করো নাই, মানে কোনো কিছু হচ্ছে ব্যত্যয় হয় নাই। যা সূত্র বলছে y ইকুয়ালস টু কনস্ট্যান্ট তাই 100। এটা একটা আদর্শ রেখার মতো আদর্শ আচরণ করছো। সো এই গ্রাফটা হবে আদর্শ গ্যাসের গ্রাফ। এবং আদর্শ গ্যাসে আমার সংকোচনশীলতা গুণাঙ্ক বলে একটা টার্ম আছে, জেড এর ভ্যালুটা 1 হয়। ঠিক আছে, এবার আসো এই গ্রাফটা তো এরকমই হওয়ার কথা, কিন্তু সেটা দেখবে এখন এরকম হবে না। এই গ্রাফটা কি করবে? এক্স অ্যাক্সিসের প্যারালাল না যেয়ে এরকম একটু বাঁকা আসবে, এরকম একটা আসলো, তারপর এরকম একটা আসবে, এরকম একটা আসলো। এরকম ভাবে বিভিন্ন জিনিস দেখবে। সো দেখো এই দুইটা ক্ষেত্রেই এই জিনিসটা আমার আদর্শ রেখা এক্স অ্যাক্সিসের প্যারালাল থেকে উপরের কন্ডিশনে আছে। যেটা বেশি উপরে এটাকে তুমি বলবা হাইড্রোজেনের, যেটা একটু নিচে সেটাকে বলবা হিলিয়ামের, মানে 1 নাম্বার আর 2 নাম্বার। এই দুইটার ক্ষেত্রে যেহেতু জেড এর ভ্যালু 1 এর চেয়ে তারা উপরে আছে, তাই এই দুইটার ক্ষেত্রে বলা হবে জেড এর ভ্যালু ইজ গ্রেটার দ্যান 1, এবং এদেরকে বলা হবে এরা কি আদর্শ গ্যাস, আদর্শ আচরণ করছে, করে নাই, উপরে উঠে গেছে, তাই এদেরকে বলা হবে বাস্তব গ্যাস। যেহেতু এদের ক্ষেত্রে জেড এর ভ্যালু 1 এর চেয়ে বেশি, তাই এই যে আদর্শ অবস্থা থেকে উপরে উঠে গেল, একটু বিচ্যুত হয়েছে না, আদর্শ অবস্থা থেকে বিচ্যুত হয়েছে না, তাই এদের বিচ্যুতির নাম হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। কি বিচ্যুতি ভাইয়া? ধনাত্মক বিচ্যুতি। সবাইকে এতটুকু ক্লিয়ার হয়েছো? আশা করি হয়েছো। এবার আরেক ধরনের গ্রাফ আছে, মজা তো এখনো বাকি আছে। সেটা হচ্ছে আরেক ধরনের গ্রাফ হচ্ছে এরকম ফার্স্টের নিচে নামবে, একটা পর্যায়ে যে আবার উপরে উঠবে। সো এরকম আমি কয়েকটা দিলাম, ধরো এরকম আরেকটা আরেকটু নিচে নামলো, আরেকটু যে উপরে উঠলো, এরকম ধরো আরেকটা আরেকটু নিচে নামে আরেকটু উপরে উঠলো। সো এই গ্রাফগুলো যদি আমি একটু খেয়াল করাই তোমাকে, সো একটাকে দিলাম আমি ধরো নাইট্রোজেন, যেটা একটু কম নিচে নেমে উপরে উঠছে। যেটা আরেকটু বেশি নেমে গেছে সেটাকে দিলাম আমি অক্সিজেন, আর যেটা সবচেয়ে বেশি নামছে এটাকে ধরো আমি দিলাম কার্বন ডাইঅক্সাইড। সো দেখো এই গ্রাফগুলো আমার আদর্শ রেখা জেড এর ভ্যালু 1 থেকে ফার্স্টে নিচে নামছে, ফার্স্টে তো নিচে নেমে গেছে,
তার মানে জেড এর ভ্যালু 1 এর চেয়ে কি ছোট, জেড এর ভ্যালু 1 এর চেয়ে, এই গ্রাফগুলোর ক্ষেত্রে জেড এর ভ্যালু 1 এর চেয়ে তারা হচ্ছে লেস দ্যান 1। যেহেতু এরা জেড এর ভ্যালু 1 এর চেয়ে ছোট, তাহলে এই ধরনের গ্যাসকে তুমি কি বলবে? আদর্শ? না, আদর্শ তো না, আদর্শ অবস্থা থেকে বিচ্যুত হয়েছে, তার মানে এটা বাস্তব গ্যাস। এবং কেমন বিচ্যুত হয়েছে ভাইয়া? জেড এর ভ্যালু 1 এর চেয়ে ছোট হয়ে গেছে, নেগেটিভের দিকে চলে আসছে, তার মানে এটাকে বলবো ঋণাত্মক বিচ্যুতি। ঠিক আছে, এটাকে কি বলবো ভাইয়া? ঋণাত্মক বিচ্যুতি। এখন তোমার এমসিকিউ এর মধ্যে বিচ্যুতির ক্রম আসে, বিভিন্ন কোশ্চিন দেয়, বলে এটা কেন নিচে নেমে এটা উপরে উঠতেছে, এটা এই আসছে। সিডাব্লিউ কেমিস্ট্রি বসে সব ব্যাখ্যা দিয়ে দিছি, রেকর্ডেড আছে, এখনই কোর্স স্ক্রিনে যুক্ত হয়ে গেলে এখনই ক্লাস পেয়ে যাবা, অথবা ক্যাম এক্সটেন্ড ফাইনাল অরবিটে পুরো সব ধরে ধরে পড়ানো হবে। কারণ এই কোশ্চিনগুলো মানে বুলেটের নিশানা মিস হবে, কিন্তু তোমার এক্সামের পেপারে এই কোশ্চিন মাস্ট থাকবে, এটার নিশানা মিস হবে না, এটা মাস্ট থাকবে, এটার ব্যাখ্যা মাস্ট থাকবে। সো এটা তোমার ঘ নাম্বারে কিন্তু আসে, তো মাথায় রাখো। তাহলে মোটামুটি আমাদের এই গ্রাফটাও হয়ে গেল। তাহলে আমাদের আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের গ্রাফটাও শেষ, তার মানে আমাদের পরিবেশ রসায়নের যা গ্রাফ ছিল সব শেষ। আর লাস্টে আরেকটা চ্যাপ্টার বাদ থাকলো, সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। তাহলে পরিবেশ রসায়নের কি কি গ্রাফ দেখছো একটু দেখে নাও। এই হচ্ছে তোমার কন্ডিশনগুলা, বয়লেরটা দেখছো যেটাকে সমস্ত বা আইসোথার্ম গ্রাফ বলে। চার্লসেরটা দেখছো, চার্লসেরটাকে বলা হয় যেহেতু চাপ স্থির থাকে তাই আইসোবারিক বা সমচায়ী লিখছি, সমচাপীয় রেখা, সমচাপীয় রেখা বলা হয়। আর আমাদের হচ্ছে যেটা হচ্ছে আমাদের গে-লুসাকের চাপীয় সূত্র, সেখানে আমরা বলতেছি এটাকে সম আয়তনীয় বা আইসোকোরিক গ্রাফ। তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া হয়েছে, অ্যাভোগাড্রোর গ্রাফটা করতে হবে। বয়েলের সূত্রের আরেকটা পোর্শন আছে যেখান থেকে আমরা পরম শূন্য তাপমাত্রার একটা সম্পর্ক পাইছি। ক নাম্বারে ধরো যে কোনো একটা বোর্ডে ক নাম্বারে চলে আসবে পরম শূন্য তাপমাত্রা কত বা কাকে বলে? যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে, সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। পরম শূন্য তাপমাত্রা এমসিকিউ লিখে নাও, 100% যে কোনো বোর্ডে চলে আসবে, সেটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা ওকে মানে 0 কেলভিন। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে তোমরা পরিবেশ রসায়নের গ্রাফগুলো বুঝছো, এখন আমরা পরিমাণগত রসায়নের গ্রাফটা দেখব। এক ধরনের গ্রাফই আমরা দেখি, শর্ট সিলেবাসেরটাই দেখি। ফুল সিলেবাসে একটা বিয়ার-ল্যাম্বার্ট সূত্র বলে একটা টপিক আছে, কেউ নাম শুনছো নাকি একটু কমেন্ট করো তো। বিয়ার-ল্যাম্বার্ট সূত্র ফুল সিলেবাসে পরিমাণগত রসায়নে, বিয়ার-ল্যাম্বার্ট সূত্র, সেখানে দেখবা অধিশোষণ মাত্রা আর ঘনমাত্রা এই দুইটার মধ্যে সম্পর্ক সূচক একটা গ্রাফ আছে, এবং বন্ডিং, অ্যান্টি বন্ডিং, নন বন্ডিং এরকম আরেকটা গ্রাফ আছে। সো এইগুলো আমি দেখাবো না এখন, এইগুলো সব আমাদের সিডাব্লিউ কেমিস্ট্রি বস যে কোর্সটা ওখানে আমি কিন্তু অ্যাড করে দিব, আস্তে আস্তে অ্যাড হবে। তোমরা যারা 25 ব্যাচ আমাদের সাথে জয়েন ছিলা, তোমাদের জন্য আমরা শর্ট সিলেবাসের পোর্শনটাও ডান করে রাখছি। 26 ব্যাচ শর্ট সিলেবাসের পোর্শন এতদিন ধরে ডান করছো। কেমিস্ট্রি বসের যে কিছুদিনের মধ্যে আমাদের যে অংশটা অ্যাড হবে, যেটা শর্ট সিলেবাসের স্পেসিফিক টপিকগুলোর উপর প্রিসাইজ কিছু ক্লাস আমি অ্যাড করব, 1টা থেকে 2টা লেকচার, যার মাধ্যমে তোমার সব সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো এখন আসো আমাদের পরিমাণগত রসায়নের গ্রাফগুলো আমরা একটু দেখে নিব। সবাইকে ক্লিয়ার? আচ্ছা, ফায়াজ ভাইয়া সালাম দিছে সবাইকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন নাকি? বলেন কি অবস্থা আপনার? তোমরা কমেন্ট করতেই চাও না, তোমরা কি যে করো বুঝি না। তোমরা কি এই ক্লাসটায় পরিমাণগত কি করব, করাই দিব, সেটাও বলে না। সো দেখো, পরিমাণগত রসায়নের পার্টটা আমরা একটু দেখি। পরিমাণগত রসায়নের অংশে বোঝার জন্য আমরা ফার্স্টে একটা ছোট্ট জিনিস নিয়ে নিচ্ছি, এই যে এরকম, যেটা আমি এই কনসেপ্টটা যে ভালো মতন বুঝবা সে পরের গ্রাফটা ভালো মতন বুঝবা, আর যে কনসেপ্টটা ভালো মতন বুঝবা না তার ক্ষেত্রে কনসেপ্ট ধরা খুব টাফ হবে। সো বি কেয়ারফুল, মনোযোগ দাও সবাই একটু মনোযোগ দাও। সো দেখো, এইটাকে আমি একটা ধরে নিলাম আমার পিএইচ স্কেল। কি স্কেল? এটা হচ্ছে আমার একটা পিএইচ স্কেল।
পিএইচ স্কেলে কত থেকে কত পর্যন্ত দাগ টানা থাকে ভাইয়া? পিএইচ স্কেলে আমাদের দাগ টানা থাকে হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। সো এটা যদি 0 হয় এটা হচ্ছে আমার 14, এবং আমরা জানি মাঝে একটা নিউট্রাল পয়েন্ট থাকে যেটাকে আমরা বলি হচ্ছে 7। সো এই যদি আমার অবস্থা হয় তাহলে এই যে 0 থেকে 7 যে পোরশনটা, 0 থেকে 7 এর ঠিক আগ পর্যন্ত যে পোরশনটা, এটাকে আমরা বলি অ্যাসিডিক পোরশন, এবং 7 এর পর থেকে 14 পর্যন্ত যে পোরশনটা এটাকে আমরা বলি হচ্ছে বেসিক পোরশন, বা এটা হচ্ছে অ্যাসিডিক মানে তো বুঝো অম্লীয়, বেসিক মানে হচ্ছে ক্ষারীয়। এবং এই এক্সাক্ট যে 7 পয়েন্টটা এটাকে আমরা বলি নিউট্রাল বা নিরপেক্ষ পোরশন। মানে এই জায়গায় দ্রবণটার প্রকৃতি অ্যাসিডিকও হয় না, বেসিকও হয় না। সো এই হচ্ছে তোমার একটা কন্ডিশন। এখন দেখো আমি প্রতিটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করছি। 0 থেকে 7 কে আমি একটা মিডিল পয়েন্ট নিচ্ছি, এটা হতে পারে 3, 3.5। দেখো দুইটা গড় নিলে এটার মিডিল পয়েন্ট আসে 3.5, আর এখানে 7 থেকে 14 এই দুটার গড় নিলে একটা মিডিল পয়েন্ট আসে 10.5। ঠিক আছে? সো এইরকম হচ্ছে একটা অবস্থা, এরকম একটা অবস্থা আমরা করলাম। এখন তোমার যে জিনিসটা তুমি মাথায় রাখবা, আমি যত বেশি স্কেলের প্রান্তে, আমার যত বেশি স্কেলের প্রান্তে থাকবে বা আমার যত বেশি দ্রবণটা স্ট্রং হবে, তারা স্কেলের তত প্রান্তে থাকবে। একটা কথা দরকারে লিখে নাও, যত বেশি স্ট্রং স্কেলের তত প্রান্তে। লেখো যত স্ট্রং, এটা নীল কালি হয়ে গেছে পুরো, দেখি, যত স্ট্রং তত স্কেলের প্রান্তে, যত স্ট্রং তত স্কেলের প্রান্তে। আর একটা কথা, যত উইক তত 7 এর কাছে। দুইটা কথা ভালো মতন লিখে নাও, নাহলে পরের গ্রাফে যে আটকায় যাবা। যত স্ট্রং তত স্কেলের প্রান্তে। তার মানে আমার যদি একটা যৌগের পিএইচ ধরো 2 এই জায়গায় আছে, তার মানে সেটা স্ট্রং না উইক? স্ট্রং। একটা যৌগের পিএইচ 12 সেটা কোন জায়গায় আছে? এই জায়গায় আছে। স্কেলের প্রান্ত মানে এই যে টার্মিনাল পয়েন্ট, এগুলোকে বলা হয় প্রান্ত। এটাকে কি বলা হয়? প্রান্ত। যত প্রান্তে থাকবে তত স্ট্রং হবে। তার মানে আমাদের স্ট্রং জোনটা কোনটা? এই যে এতটুকু, 0 থেকে 3.5, এটা কি স্কেলের প্রান্তে না? তাহলে এটা হচ্ছে স্ট্রং পয়েন্ট। আবার এই যে 14 থেকে এখানে 10.5, এটা কি স্কেলের প্রান্ত না? এইটা হচ্ছে স্ট্রং। তাহলে এই যে 0 থেকে 7 তো হচ্ছে অ্যাসিডের পোরশন, তাহলে এটা হবে স্ট্রং অ্যাসিডের জন্য, আর এইটা হবে আমার কি? স্ট্রং বেজের জন্য। সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? ওকে, এরপরে আমরা যেই পোরশনটা করব সেটা হচ্ছে যত উইক তত 7 এর কাছে। মানে এই যে 7 এর কাছে মানে কি? 3.5 থেকে এই পোরশনের মধ্যে এটা 7 এর কাছের পোরশন, আবার 7 থেকে শুরু করে এতটুকু এটাও 7 এর কাছে। তাহলে এই দুইটা পোরশন হচ্ছে আমার উইক জোন। তাহলে যদি 7 এর নিচে হয় তাহলে সেটা উইক অ্যাসিড, যদি 7 এর থেকে 10.5 এর মধ্যে সেটা হচ্ছে উইক বেস। তার মানে আমরা বুঝলাম স্কেলের যত প্রান্তে থাকবে সেটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস। 7 এর যত কাছে থাকবে তারা হবে উইক অ্যাসিড, উইক বেস। সবাই আগে আমাকে এতটুকু এনশিওর করো এইটা বুঝছো কিনা। এইটা যদি বুঝো, তোমাকে এখন আমি ট্রাইটেশনের 4টা কম্বিনেশনের গ্রাফ এঁকে দেখাবো, তুমি আমার সাথে সাথে এঁকে ফেলবা, দেখবা কেমনে আমরা করি। দেখো ম্যাজিক। ইয়াসিন আরাফাত বলছে আসসালামু আলাইকুম ভাই, এমন কি কোনো কোর্স বা প্লে লিস্ট আছে যেখানে কেমিস্ট্রির সব চ্যাপ্টার কেবল আপনার নেওয়া? হ্যাঁ, আমি তো এখানে নিব। কেমিস্ট্রিওয়ালাতে আমি হচ্ছে ফাউন্ডার, আমি হচ্ছে সিইও, আমি এখানে তাহলে ক্লাস নিব না তো কে নিবে? আমাদের ডিপার্টমেন্টে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কেউই নাই, আমি একাই সব টানতেছি। সো আমিই নিব, ঠিক আছে? সো আমাদের সিডাব্লিউ কেমিস্ট্রি বক্স যে কোর্সটা আছে সেখানে তুমি জয়েন করে ফেলো, কম্প্যাক্টভাবে চ্যাপ্টারগুলো শেষ করো, এবং শেষ করার পরে বা আগে তুমি এই ক্লাসগুলোও কিন্তু ওর মধ্যে অ্যাড করা হয়েছে। এই ক্লাসগুলো বলতে এই ক্লাসগুলো কিন্তু ওর মধ্যে অ্যাড করা থাকবে। তো তুমি ওই জায়গায় একটা গুছানো প্রিপারেশন পেয়ে যাবে, ঠিক আছে? এবং আমি একটা কথা বলি, সিডাব্লিউ কেমিস্ট্রি বক্স যে কোর্সটা, এটা নিলে ক্যামেক্স 10 ফাইনাল অরবিট কোর্সটা তোমাদের ফ্রি। অর্থাৎ তোমরা একই সাথে কম্প্যাক্ট ক্লাস পাচ্ছ, তোমরা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। আর আমাদের যে ক্যামেক্স 10-এ আমরা মূলত টেস্ট পেপার সলভিং ক্লাসের দিকে বেশি জোর দিব, তুমি টেস্ট পেপার সলভিংও পেয়ে যাচ্ছ। সো এই হচ্ছে ব্যাপার। সো ভালো, কেমিস্ট্রি ক্লাস সব ভাইয়ান নেওয়া। হ্যাঁ, কেমিস্ট্রি ক্লাস ভাইয়ান নেওয়া। আমি চাচ্ছি তোমাদের মধ্য থেকে কেউ আসুক, ঠিক আছে? তোমরা 25 ব্যাচ যারা বের হবে তারা কিছু নিবা, 26 ব্যাচ যারা বের হবে তারা কিছু নিবা, তোমাদের থেকে চাচ্ছি। তো তোমরা কেউ এসে নিতে পারো।
কিন্তু একটাই কথা, স্টুডেন্টদের সাথে রাফ বিহেভ করা যাবে না। স্টুডেন্টদেরকে নিজেদের মতো নিজের ভাই মনে করতে হবে, বোন মনে করতে হবে, সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে। ধরো তোমার ভাই আজকে একটা তোমার কাছে আবদার করছে, সেই আবদারটা না মিটানো পর্যন্ত মনের মধ্যে খসখস করবে তোমার। যেমন আমার একটা স্টুডেন্ট যখন আমাকে আবদার করে, আমি হয়তো তাৎক্ষণিক তাকে জিনিসটা দিতে পারি না, কিন্তু আমার মাথায় থাকে জিনিসটা, আমার মাথায় বারবার হিট করে, আমি যতক্ষণ সেটা না দিতে পারি। এই মেন্টালিটি নিয়ে যারা আসবে সিডাব্লিউতে ওয়েলকাম। এই মেন্টালিটিতে যারা আসবে না তাদের আসলে সিডাব্লিউ তাদের জন্য না। সিডাব্লিউ একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি হচ্ছে প্ল্যাটফর্ম, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। সো ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝছি কিনা আমি জাস্ট এইটুক জানতে চাইছি তোমাদের কাছে। যদি না জানাও এই টাইমে, তাহলে এইটুক পড়ায় চলে যাই, গ্রাফগুলো না দেখাই। কমেন্ট তো করতে হবে ভাইয়া, কমেন্ট করো। কমেন্ট না করলে আমি তো আগাইতে পারবো না। এই জিনিস না বুঝলে পরের অংশটা বোঝা টাফ হয়ে যাবে। তোমরা আমাকে বলো অম্লক্ষারের গ্রাফ বুঝি না, নির্দেশকের গ্রাফ বুঝি না, বুঝবা কেমনে? তুমি তো আসল জিনিস এটাই বুঝো না, তাহলে কেমনে বুঝবা? বলো, কমেন্ট করো, বুঝছো কিনা। ওকে, ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে, ওকে, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তাহলে তোমরা ক্লিয়ার হয়েছো। এখন আমাদের কাজ হচ্ছে গ্রাফগুলো এঁকে ফেলা। সো গ্রাফ আঁকার জন্য আমাদের তো 4 ধরনের কম্বিনেশন আছে, 4 ধরনের গ্রাফ আছে। আমরা একটার মধ্যে 4টা শিখে নিব, ঠিক আছে? তো আমরা এখন একটার মধ্যে যদি 4টা শিখি, দেখো কিভাবে শিখি, খুবই ইজি ভাবে শিখবো। দেখো এই যে এরকম একটা রেখা টানলাম, এদিক দিয়ে এরকম একটা রেখা টানলাম। সো এখন তুমি যদি একটু খেয়াল করো, আমার এইটাকে আমি পিএইচ স্কেল বানাবো। এই যে এই গ্রাফ রেখাটা ওয়াই অ্যাক্সিসে যেটা আছে, তাহলে পিএইচ স্কেল কত থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়, শেষ হয় কততে ভাইয়া? 14-এ। দাও, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 14। এখন আমাদের এই জায়গায় একটা মিডল পয়েন্ট নিবা, এইটার একটা মিডল পয়েন্ট নিবা। সো এই মিডল পয়েন্টটা আমি একটু এই দিকে দিলাম, এটা হচ্ছে 3.5। তাহলে এইটা আমার নিউট্রাল পয়েন্ট, এটা হচ্ছে আমার 7, ঠিক আছে, এটা 7। আর এইটা হচ্ছে তাইলে আমার অর্ধেক পয়েন্ট 10.5। মানে জাস্ট জিনিসটা কি করছো, এইটা তুমি এইভাবে আঁকছিলা, এটাকে খাড়া করে দিছো। জিনিসটা হচ্ছে এইভাবে নিয়ে জিনিসটাকে ধরছো, ধরে খাড়া করে দিছো। আমি যদি একটু দেখাই তোমাকে, জিনিসটা আসলে আমি করবো না, জাস্ট আমি তোমাকে একটু যদি দেখাই জিনিসটা তুমি কি করছো। আচ্ছা, দেখানো তো যাইতেছে না। এই জিনিসটাকে কি করা হয়েছে, এই জিনিসটাকে করা হয়েছে হচ্ছে এরকম করে রোটেট করা লাগবে না। এই যে এই জিনিসটাকে জাস্ট এরকম করে এই যে এই কাজটা করা হয়েছে, ঠিক আছে। এই যে মানে এরকম জাস্ট খাড়া করে দেওয়া হয়েছে। সো এটা আমি রাখবো না, এটা জাস্ট তোমাকে দেখাইলাম। সো এই জিনিসটাই করা হয়েছে, ঠিক আছে। সো আর কিছুই করা হয় নাই। সো এটা হচ্ছে 0 থেকে 14 পিএইচ স্কেল। এখন তুমি এই সাইডে আমি দিলাম হচ্ছে আমার অ্যাসিডের আয়তন, অ্যাসিড এর আয়তন ভি ml এ ধরো নিলাম। এই সাইডে আমি দিলাম হচ্ছে আমার ক্ষারের আয়তন, ক্ষারের আয়তন। এখন তোমার আমি বিভিন্ন ধরনের কম্বিনেশন দেব। 1 নাম্বার কম্বিনেশন, স্ট্রং অ্যাসিড উইক বেস। এই হচ্ছে তোমার 1 নাম্বার কম্বিনেশন। গ্রাফ আঁকো, গ্রাফ আঁকতে দিছে, স্ট্রং অ্যাসিড উইক বেস, গ্রাফ আঁকতে দিছে। এটা হচ্ছে নির্দেশক গ্রাফ। কি বলা হয় এটাকে? নির্দেশক বা ইন্ডিকেটর গ্রাফ। তো নির্দেশক জিনিসটা কি, কি কাজ, সেগুলো আমরা ক্লাসে দেখবো। এখন জাস্ট গ্রাফগুলো একটু শিখে রাখি, যেহেতু আমাদের গ্রাফ রিলেটেড ক্লাস। সো দেখো, স্ট্রং অ্যাসিড যদি বলে সেটা কোথায় থাকবে? স্কেলের প্রান্তে থাকবে। স্ট্রং অ্যাসিড যেটা, এটা স্কেলের প্রান্তে, মানে এটা 0 থেকে 7 এর মধ্যে 0-র আশেপাশে থাকবে। তাহলে স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে তুমি গ্রাফটা কি করবা? এই যে 7 থেকে 3.5 এই পর্যন্ত কোনো চেঞ্জ করবা না, এরকম ভাবে টান দিয়ে
3.5 এর পর থেকে সেটা ঘুরায়ে জিরোর কাছে নিয়ে আসবা, কারণ স্ট্রং অ্যাসিডের জিনিসগুলো কোথায় থাকে? স্কেলের প্রান্তে থাকে। এবার আসো উইক বেস। উইক বেস কই থাকে? 7 এর কাছে থাকে। বেস পোরশনটা কি ভাইয়া? বেস পোরশনটা হচ্ছে 7 চেয়ে বড়, তাহলে 7 এর চেয়ে কাছে থাকবে, মানে 7 থেকে একটু উপরে যাবা, যে রেখাটা ঘুরায় 10.5 এর আগে শেষ করে দিবা, কারণ এটা স্কেলের কাছে থাকবে। এটা কেন এইদিকে ঘুরাইছেন? কারণ ক্ষারের আয়তন তো এইদিকে। এটা কেন এইদিকে ঘুরাইছেন? কারণ অ্যাসিডের আয়তন তো এইদিকে। তাহলে প্রথম যে গ্রাফটা আমি বুঝে গেলাম, এটাকে আমি কি বলবো? এটার নাম কি? এটার নাম এই বরাবরই আমি লিখি স্ট্রং অ্যাসিড উইক বেস। সবাই ক্লিয়ার আশা করি? স্ট্রং অ্যাসিড উইক বেস ডান। সেকেন্ড আমি যেটা দেখবো, স্ট্রং অ্যাসিড উইক বেস তাহলে সাদা কালার, আমি এটা মুছে সাদা কালার করে দিই, তোমরা তাহলে ভালোভাবে বুঝবা। 1 নাম্বার হচ্ছে সাদা কালার, স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেস। তোমার যদি এক্সামে আসে, ধরো একটা আসছে স্ট্রং অ্যাসিড হিসেবে আছে H2SO4, উইক বেস হিসেবে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দুইটা নিয়ে নির্দেশক দিছে, তো তাহলে তোমার গ্রাফটা হবে এই ধরনের। এইবার আসো আমাদের সেকেন্ড কন্ডিশন, সেটা হচ্ছে সেকেন্ড যেটা সেটা আমাকে দিছে উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস। উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস, তাহলে আমার সেকেন্ড গ্রাফটা হবে এই কালারের। উইক অ্যাসিড মানে কি? সেটা 7 এর কাছে থাকবে। উইক মানে 7 এর কাছে, তাহলে এই যে 7 এর কাছে, তাহলে অ্যাসিড মানে কি? 0 থেকে 7 এর মধ্যে, তাহলে এই জিনিসটা এখান থেকে নেমে 3.5 এর আগে এসে শেষ হয়ে যাবে। আর স্ট্রং বেস মানে কি? সেটা 14 এর কাছে চলে যাবে, তাহলে এটা এই পর্যন্ত 10.5 পর্যন্ত উঠে যাবে, এরপরে এসে সেটা 14 এর কাছে চলে যাবে। ঠিক আছে, তার মানে জিনিসটা হবে এরকম। এই গ্রাফটার নাম কি হবে? এই গ্রাফটার নাম হবে ভাইয়া উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস। সবাই আমাকে এতটুকু এনশিওরিটি দাও, এই দুইটা গ্রাফ বুঝছো কিনা? আমি তাহলে আরো দুইটা শেখাবো এখন তোমাকে, ঠিক আছে? দুইটা গ্রাফ বুঝছো কিনা? তো তোমার যদি এরকম এখন কোশ্চেন আসে যে ইথানয়িক অ্যাসিড CH3COOH আর সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাফটা আঁকো, তাহলে ইথানয়িক অ্যাসিড কি উইক অ্যাসিড, এটা কি স্ট্রং বেস, তখন গ্রাফটা হবে এই যে সবুজ কালারের গ্রাফটা। সবাই ক্লিয়ার কিনা? বুঝছো কিনা? ভাইয়াকে একটু জানাও। যদি বুঝি তাহলে আমি নেক্সটে যাব। কোর্সটা কি ওয়েবসাইট থেকে নিব? ওয়েবসাইটে আসলে অ্যাড করা হয় না ভাইয়া, কোর্সটা তুমি আমাদের পেজে ইনবক্স করো, পেজে আমি ইনবক্স করে যদি তুমি পেমেন্ট করে দাও, তোমাকে আমরা ক্লাস লিংক সহ মানে গ্রুপে অ্যাড করে দিব। গ্রুপে সব সাজানো আছে সুন্দরভাবে, তুমি জাস্ট তোমার প্রয়োজন মতো রেকর্ডেড ক্লাসগুলো করে ফেলতে পারবা। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? ওকে, আমরা নেক্সট পোর্শনে যাচ্ছি। আমরা এবার আমাদের হচ্ছে একটু হালকা মানে লাইট ব্লু কালারটা নিব। সো এখন আমাদের 3 নাম্বার যেটা সেটা হচ্ছে দুইটাই স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস। দুটাই যখন স্ট্রং, তখন দুটাই কি হবে? স্কেলের প্রান্তে চলে আসবে না? তাহলে এইটা কি হবে? অ্যাসিড কি হবে? স্কেলের প্রান্তের দিকে চলে আসবে, মানে এই যে 3.5 পর্যন্ত শার্প কোনো চেঞ্জ হবে না, এটা এই জায়গা থেকে চেঞ্জ হয়ে এরকম ভাবে জিরোর কাছে চলে আসবে। জিরোর কাছে মানে জিরো একদম এক্সাক্ট নিবা না, একটু জিরোর উপর দিয়ে ঘুরাই দিবা। আচ্ছা, এটা আবার স্ট্রং বেস না? স্ট্রং বেস তাহলে কি 7 থেকে 10.5 পর্যন্ত কোনো চেঞ্জ হবে না, স্কেলের প্রান্তের দিকে চলে যাচ্ছে, কিন্তু এই যে প্রান্তের দিকে এই জায়গায় এসে ধরো এইভাবে হচ্ছে চেঞ্জটা হয়ে গেল। সো এটা হচ্ছে দাঁড়াও, এটা এর উপর দিয়ে আসলে উপর দিয়ে যাবে, কারণ এটা তো স্ট্রং বেসই। উপর দিয়ে না দিয়ে আমরা যাতে একটু চেঞ্জ দেখাইতে পারি, আমরা তাহলে এই জায়গা থেকে এইরকম ঘুরাই দিলাম। ঠিক আছে, মানে এটা 14 আশেপাশে থাকবে। ঠিক আছে, তাহলে এই গ্রাফটার নাম কি ভাইয়া? এই গ্রাফটার নাম হচ্ছে এই যে যেটা আমাদের লাইট ব্লু, এটা দুইটাই স্ট্রং, এটা স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেস। আর লাস্ট যেটা থাকলো ভাইয়া, সেটা হচ্ছে আমরা সবুজ কালি দিয়ে দেখাই, সেটা হচ্ছে আমাদের কি? দুইটাই উইক অ্যাসিড প্লাস উইক বেস। দুইটাই উইক হলে তারা কোথায় থাকবে ভাইয়া? দুইটাই উইক হলে তারা 7 এর কাছে থাকবে। আগেই পড়ায় আসছি, দুইটাই যখন উইক, এটা 7 এর চেয়ে কাছে থাকবে, এটা 7 এর চেয়ে কাছে থাকবে। তাহলে 7 এর কাছে কি হবে? 7 এর কাছে মানে এই গ্রাফটা সবুজ দিয়ে দেখানোটা ঠিক হলো না, এটাও তো সবুজ। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি, সমস্যা নেই। এই যে এটা কি হবে? 7 এর কাছে মানে এই যে এইভাবে, এটা 3.5 এর, আর এটা 7 থেকে একটু উপরে উঠে এই। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে মোটামুটি এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে উইক অ্যাসিড প্লাস উইক বেজের গ্রাফ।
তাহলে মোটামুটি এই 4 ধরনের কম্বিনেশন দিয়ে আমাদের কিন্তু বারবার কোশ্চেন আসে, আমরা নির্দেশক চিত্র আঁকতে পারি না, আমরা বলি ভাই বুঝি না। আমাদের বইয়ের মধ্যে আসলে এইভাবে নাই, বইয়ের মধ্যে একটা একটা করে এইভাবে দিয়ে এইভাবে একটু এসে এইভাবে একটু দিয়ে আবার এইভাবে গেছে, বইয়ের মধ্যে এরকম আছে চিত্রগুলো, বইয়ের মধ্যে আছে হচ্ছে এরকম যে এইটুকু এইভাবে আসছে, ধুম করে এরম বেড়ে গেছে, আবার এইভাবে গেছে, আবার বাড়ছে। সো এই গ্রাফগুলো আমি বুঝি না। সো আমি কি করব, আমি জাস্ট এই গ্রাফ 4টা একটা গ্রাফের মাঝে মনে রাখবো। তোমার কিন্তু 4টা একবারে আসবে না, তোমার আসবে হচ্ছে কতটুকু আমি বলি এখন, কয়েকটা কম্বিনেশন দিই। ধরো তোমার আসছে 1 নম্বরে কোশ্চিন, বা তোমার আসছে এরকম একটা কোশ্চিন, তোমার আসছে এরকম একটা কোশ্চিন যে CH3COOH আর সোডিয়াম হাইড্রোক্সাইডের নির্দেশক চিত্রটা আঁকো। এটা তো ট্রাইটেশনের মধ্যে দিবে, এই দুইটা দিয়ে বলবে নির্দেশক চিত্র কোনটা আঁকবা, তখন আমি একটু মার্ক করে দিই। দেখো এইটা হচ্ছে তোমার কি উইক অ্যাসিড, তাহলে উইক অ্যাসিডের গ্রাফ অংশটা কি হবে, এই যে এইরকম ভাবে নামবে, উইক অ্যাসিড মানে 7-এর কাছে নামবে। আর এটা কি স্ট্রং বেস, তাহলে স্ট্রং বেস কি হবে, বেড়ে 14-র কাছে চলে যাবে, তখন এই যে এই সবুজ কালারের গ্রাফটা জাস্ট তুমি এঁকে দিবা। তুমি যেখানে এঁকে জাস্ট ব্যাখ্যাটা আমি পরে পড়াই দিচ্ছি, আমাদের ক্যামেক্স 10-এ পড়াবো, আমাদের হচ্ছে কেমিস্ট্রি বসে পড়াবো, ব্যাখ্যাটা পড়াই দিব, ব্যাখ্যাটা লিখবা 4-এ 4ই পাবা, ঠিক আছে। আর যারা ভুংচুং দিয়ে বুঝবা না, মুখস্থ করবা, এক্সামে উল্টায় যাবে, তারা কিন্তু নাম্বার পাবা না। তাহলে আমাদের মোটামুটি আমাদের 2টা ক্লাসের মাধ্যমে কেমিস্ট্রির সকল গ্রাফ আমরা শেষ করলাম। গতদিন আমাদের ক্লাসটা যেহেতু তোমরা স্টুডেন্ট সংখ্যা কমে গেছিলা, তাহলে এক ক্লাসে শেষ করতাম। সো এই হচ্ছে আমাদের মোটামুটি গ্রাফগুলা। দেখো এখানে আমরা গুণগত রসায়নের করছি, তারপরে আমরা এখানে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে গ্রাফগুলা করছি, তারপর আমরা এখান থেকে দেখাই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে আমরা বেশ কিছু গ্রাফ করছি, আয়নীকরণ শক্তি, পারমাণবিক শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার গ্রাফ দেখছি, রাসায়নিক পরিবর্তনের সাম্যাবস্থার 3টা করে গ্রাফ দেখছি, ভ্যান টপের ইকুয়েশন, আর্হেনিয়াসের সমীকরণ, আর্হেনিয়াসেরটা সক্রিয়ণ শক্তি, আর্হেনিয়াস, এবার পরিবেশ রসায়ন আজকে থেকে শুরু করছি, বয়েল দেখছি, তারপরে আমরা গেলুসাইড দেখছি, চার্লস দেখছি, চার্লসের স্পেশালটা দেখছি আমরা হচ্ছে, তারপরে যেটা দেখছি সেটা হচ্ছে অ্যামাগা বক্রলেখেরটা দেখছি, ঠিক আছে, এই যে অ্যামাগা বক্রলেখের ফিগারটা দেখছি। সো মোটামুটি আমাদের বেশ কিছু হচ্ছে গ্রাফ পোর্শন কিন্তু হয়ে গেছে। সো আমরা লাস্টে যেটা দেখলাম সেটা হচ্ছে সবচেয়ে বেশি ভাইয়া ইম্পর্টেন্ট, লাস্টে কি দেখছি, লাস্টে হচ্ছে আমাদের মোটামুটি স্পেশাল একটা গ্রাফ দেখছি। সেই গ্রাফটা কি বলতো, সেটা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন থেকে আমরা কিন্তু খেয়াল করছি, পরিমাণগত রসায়ন থেকে আমরা হচ্ছে অ্যাসিড বেস যে ট্রাইটেশনের গ্রাফগুলো আছে, নির্দেশক চিত্রের গ্রাফ, সেটা দেখছি। সো তার আগে তোমাদের কেন বুঝো না সেটা একটু আজকে মানে বুঝতে পারছো, এই জিনিসটা যারা বুঝার পরে এই গ্রাফগুলো তোমরা নিজেরাই আঁকতে পারবা, যে আমাদের হচ্ছে স্ট্রং জিনিসটা কোথায় থাকবে, স্কেলের প্রান্তে থাকবে, উইক জিনিসগুলো কোথায় থাকবে, 7-এর কাছে থাকবে। এই জিনিস যার মাথায় থাকবে সে এই গ্রাফ যতভাবেই দিক সে কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। সো এই ক্লাসের মাধ্যমেই আমাদের ওয়ার্ম আপ ক্লাস 3 শেষ হয়ে গেল কেমেক্স 10-এর। সো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আজকের ক্লাসটা জুড়ে থাকার জন্য। এখন আমরা কিছু কথা বলি তোমাদের কেমিস্ট্রি রিলেটেড যত প্রবলেম আছে সব কিছু তুমি সিয়াম ভাইয়ারকে তুমি হেল্পিং হ্যান্ড হিসেবে নিতে পারো। এই জন্য কেমিস্ট্রিওয়ালা তোমাদের কি কি জিনিস অফার করতেছে আমি একটু নোট করে দিই জাস্ট। প্রথম হচ্ছে CW কেমিস্ট্রি বস, এটার উপর কথা নাই, CW কেমিস্ট্রি বস ওয়ান স্টপ সলিউশন, সবকিছুর সলিউশন। সেকেন্ড হচ্ছে CW কেমিস্ট্রি বসটা যদি তোমরা না নিতে চাও ক্যামেক্স 10 আলাদা করে নিয়ে নাও, এটাও তোমাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে, ক্যামেক্স 10 ফাইনাল অরবিট। তুমি কেমিস্ট্রি বস নিলে এটা কিন্তু ফ্রি। থার্ড হচ্ছে তোমাদের CW সাজেশন বুক একটা বের করছি আমি, CW সাজেশন বুক। এই সাজেশন বুকে বিভিন্ন টপিক দেওয়া আছে, এই টপিকের উপর তোমরা কিন্তু ধরে ধরে যদি টপিক ধরে ধরে সিয়ামের ক্লাসগুলো করো তাহলে কিন্তু সবকিছু কভার হয়ে যাবে, ঠিক আছে। তো CW সাজেশন বুক নিতে পারো। ফোর্থ হচ্ছে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি তো আমি ফ্রি প্লে লিস্ট দিয়েই রাখছি, তবে ফ্রি প্লে লিস্ট করেও অনেকের সমস্যা কি নোট করতে পারো না বা নোটটাকে গুছায় আনতে পারো না, সেজন্য তোমাদেরকে যেটা আমি অফার করতেছি, আমি দ্য অর্গানিক কেমিস্ট্রি নোটবুক তোমাদের জন্য, এটার নাম হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি কম্প্যাক্ট নোট, ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি কম্প্যাক্ট নোট, এই বইটা বের করতেছি, ঠিক আছে। এটা খুব দ্রুতই তোমরা পেয়ে যাবা, অর্ডার করে ফেলো, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু অর্ডার না করলে তোমার কাছে আসলে প্রিন্ট করব তারপর পাঠাবো, সো হিউজ একটা হ্যাসেল হবে। সো আমরা এই কেমিস্ট্রির যদি এই 4টা কম্বো এবং আরও সামনে আসবে সেগুলোতে আমরা যদি আস্তে 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 নিজেদের ধাপটাকে বাড়াই, কেমিস্ট্রি রিলেটেড যে কোনো প্রবলেম তোমার সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। কেমিস্ট্রি নিয়ে করা নাই, সেমভাবে ফিজিক্সে তুমি ফায়াজ ভাইয়ার থেকে তুমি হেল্প পাবা, এইভাবেই পাবা, আইসিটিতে পাবা, ম্যাথে পাবা,
সো বায়োলজিতেও অনেকের কোশ্চিন থাকে আসলে আমরা কি করি, বায়োলজিতে তোমাকে এক্সাম না হয় রেগুলার, তোমাকে হচ্ছে দাগানো বইয়ের পিডিএফ আমাদের আছে, সেটা সলভ করা হবে। সো বায়োলজি রিলেটেড যে কোনো তোমার হচ্ছে ইস্যুস যেগুলো আমরা বায়োলজি নোটবুক বের করার ট্রাই করতেছি। সো মোটামুটি আমাদের হিউজ একটা টিম কাজ করতেছে, আমরাই মূলত কাজ করতেছি, মানে হিউজ পরিশ্রম যাচ্ছে, কিন্তু তোমাদের থেকে আমরা একটাই জিনিস চাই, বেস্ট একটা আউটপুট, ঠিক আছে? তোমরা ভালোভাবে যাতে সবকিছু গুছাই পাও। সো জানাও ভাইয়াকে যে ক্লাসটা কেমন লাগলো, আশা করি ক্লাসটা তোমাদের হেল্পফুল হয়েছে। সো একটু দেখি কমেন্টগুলো তোমাদের পড়ে নিই, কমেন্টগুলো পড়ে আমরা হচ্ছে ক্লাসটা শেষ করব। আমরা ক্লাসটা শেষের পথে আছি। ক্লিয়ার ভাইয়া, লাস্ট অংশ আসছে, লিনেন ক্লিয়ার বলছো, সাফওয়ান ক্লিয়ার বলছো। যারা আসো বলো, যে কোনো জায়গায় প্রবলেম থাকলে একটু ভাইকে জানাও। তাহলে আমাদের ওয়ার্ম আপ ক্লাস 3 শেষ হলো। এখন ওয়ার্ম আপ ক্লাস 4-এ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়ার্ম আপ ক্লাস 4-এ আমরা একটু রিয়াকশনগুলো নিয়ে পড়ালেখা করার ট্রাই করব, এবং এটা আমরা প্রাইভেট ব্যাচে করব, এখানে আমরা করব না। আমাদের তাহলে আমাদের লেকচার 4 বা ওয়ার্ম আপ ক্লাস 4-এ আমরা যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা মানে হিউজ একটা প্রবলেম, ওয়ার্ম ক্লাস না, ওয়ার্ম আপ ক্লাস 4, সেখানে আমরা কেমিস্ট্রি রিয়াকশন নিয়ে পড়ালেখা করব। কেমিস্ট্রির রিয়াকশন যদি কেউ ঠিকভাবে লিখতে পারো, তার জন্য কেমিস্ট্রি হাফ ইজি হয়ে যায়। সো কেমিস্ট্রি রিয়াকশন নিয়ে আমরা আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপে ইনশাআল্লাহ নেক্সট দিন ক্লাসটা করে ফেলবো। সো আমরা এই ক্লাসের মাধ্যমে মোটামুটি আমাদের ওয়ার্ম আপ ক্লাসে যে বেসিক পোর্শন ডান হবে, আমরা তারপরে আমাদের সিকিউ সলভ, এমসিকিউ সলভিং পার্টটা সুন্দর মতো আগে যাব। সো সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের যে কোর্সগুলো চলতেছে সেগুলোতে তোমরা জয়েন করো। আমাদের স্পেশাল কিছু কোর্স আছে, এইচএসসি এমসিকিউ কোর্স 2.0, সেটা কিন্তু তোমরা অফারটা লুফে নিতে পারো, ঠিক আছে? এমসিকিউ কোর্সে কেন আসতে বলতেছি, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বায়োলজি এই 5টা সাবজেক্টের এমসিকিউ মাত্র যদি তুমি গড়ে ধরো 5টা সাবজেক্ট, আমাদের কোর্স ফি হচ্ছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 600 টাকায় তুমি এনরোল করে ফেলতে পারতেছো। 5টা কোর্স 600 টাকায় এমসিকিউ কোর্স এনরোল করে ফেলতেছো। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে ফুল কোর্সগুলা মাত্র 1500 করে অফার, প্রত্যেকটা ফুল কোর্স তুমি নিয়ে নিতে পারো, ঠিক আছে? সো তোমাদের জন্য হিউজ অপরচুনিটিস। এই প্রাইসগুলো কিন্তু যখনই 27 ব্যাচ ঢুকবে, আমরা কোয়ালিটি আরও এনশিওর করছি, আমরা নতুনভাবে শ্যুট করতেছি, এই প্রাইসে তোমরা কোর্স পাবা না। 2600 তখন একটা হ্যাসেলে পড়ে যাবা, বলবা যে 1500 ভাইয়া, পরে 3000 কেন হয়ে গেল? কোর্সের প্রাইস আসলে 4000, ফার্স্ট পার্ট 2000 আমাদের কেমিস্ট্রির, সেকেন্ড পার্ট 2000, মানে 4000 টাকা আসলে কোর্স ফি। বাট আমি তোমাদের জন্য 26-এর যারা এয়ার ফাইনালে এক্সাম খারাপ করছো, এটা মানে ম্যাক্সিমাম খারাপ করছে, আমার খারাপ লাগছে। সো এই জন্য তোমাদের জন্য একটা অফার চলতেছে, সিডাব্লিউ কেমিস্ট্রি বট, যেটা জাস্ট 1500 টাকার একটা অফার চলতেছে। তো এই অফারটা লুফে নাও, পরবর্তীতে যদি এটা 3000 হয়ে যায়, এই 3000 হলে তখন আর নিতে পারবা না, তখন হয়তো 3000 দিয়ে তোমাকে নেওয়া লাগবে। সো আমি জাস্ট তোমাদের জন্য ভালোর জন্য বলতেছি। তো ঠিক আছে ভাইয়া, 25-এর বায়োলজি কোর্সের নেম কি? বায়োলজি কোর্স আসলে আলাদা নাই, বায়োলজির জন্য তোমরা যে আমাদের ফুল কোর্সগুলোতে এনরোল করো, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ধরো 3টাই নিছো, সেই ক্ষেত্রে আমরা বায়োলজির দাগানো বইয়ের পিডিএফ গুলো সরবরাহ করব। বায়োলজির ক্ষেত্রে আমাদের হিউজ কোশ্চিন কালেকশন আছে, রেগুলার তোমাকে এক্সাম নেওয়া হবে একটা রুটিনের মাধ্যমে। সো এটা বায়োলজির আলাদা আমরা কোর্স লঞ্চ করি না এখনো। বেস্ট ক্লাস হয়েছে ভাইয়া সাফওয়ান, ঠিক আছে? সাফওয়ান, তুমি হচ্ছে পরিমাণগত রসায়নে আমাকে বলছিলা, দেখো তোমার কথা কিন্তু আমার মাথায় আছে, পরিমাণগত রসায়নে আমাকে বলছিলা তোমার হচ্ছে সমতাকরণে প্রবলেম। সো আমার যে কেমিস্ট্রি রিভিশন ব্যাচটা কিছুদিনের ক্লাস হয়েছিল, সো ওখানে তোমাকে আমি একটা লিঙ্ক দিছি, ওই লিঙ্কে যেয়ে তুমি ক্লাসটা করো। সিআরবি বা কেমিস্ট্রি রিভিশন ব্যাচ বলে প্লেলিস্ট আছে, জাস্ট ওইটা ক্লাসটা করো, দেখো ওইখানে তুমি ইজিলি শিখতে পারবা জিনিসটা। 3টা না 4টা আমি প্র্যাকটিস করাইছিলাম, ইজিলি শিখবা, নিজেই পারবা তারপরে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক শুভকামনা। নেক্সট দিন দেখা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।